গিয়েছিলাম বন্ধুর বড় ভাইয়ের বিয়েতে। হঠাৎ করে পাত্রী বলে উঠল আমার সাথে নাকি তার 2 বছরের রিলেশন ছিল, আর এই বিয়েটা সে করবে না, আমাকে ছাড়া সে বাঁচবে না। মেয়েটার এরকম কথা শুনে সকলে আমার দিকে তাকালো। কি অস্বস্তিকর পরিস্থিতি! সত্যি কথা বলতে আমি মেয়েটাকে চিনি, কিন্তু মেয়েটার সাথে আমার কোনো রিলেশন নাই। আর তার এরকম আবদার, কিভাবে পালাবো সেই প্ল্যান করতেছি, কিন্তু যেটা বুঝলাম এখান থেকে পালানো সম্ভব নয়। বন্ধু আমার হাত ধরে আছে। বন্ধুকে কানে কানে বললাম, তুই তো জানিস ব্যাপারটা, কোনো মতে ম্যানেজ কর ভাই। সম্ভব না, ফেসে গেছিস। আর তোকে তো আমি পিটাবই। আমার ভাইয়ের বিয়েটাও শেষ করে দিলি। ভাই তোর পায়ে ধরি, তুই আমায় মার, কাট, যা ইচ্ছা কর, কিন্তু এখান থেকে এখন বাঁচা। আচ্ছা, তুই পালা, আমি দেখতাছি। থ্যাঙ্কস দোস্ত। ও ওই দিকটা সামলে নিতেই আমি পিছন থেকে কেটে পড়লাম। বিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতেই সব ভয় কেটে গেল। বেঁচে গেছি। মেয়েটা কিভাবেই না ফাঁসাতে চেয়েছিল, বচ্চাত মাইয়া। কিছু বললা? পিছনে তাকিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। তাহলে আর বাঁচলাম কই? আজরাইল এসে হাজির। আপনি এখানে কেন? যান বিয়ে করেন, আমার কাছে কি? বিয়ে তো তোকে করবো শালা। মানে? আমাকে কেন? চুপচাপ চল, পিছনে পাবলিক, প্যাদানি না খেতে চাইলে আমাকে নিয়ে চল। দেখেন আপু, কথাটা শেষ করার আগেই মেয়েটা এসে হাতটা ধরে ফেলল। তারপর টানতে টানতে দাঁড়িয়ে থাকা সিএনজির কাছে নিয়ে গেল। সিএনজিওয়ালা মামাকে দেখে বুঝলাম ভালোই মজা নিতেছে। মেয়েটা আমাকে সিএনজিতে উঠিয়ে নিচেও বসে পড়ল। মামা টানেন। আরও দুজন আসুক তারপর। আরে মামা, ওদের ভাড়াও দিয়ে দিব, চলেন তো। মামা সিএনজি টান দিল। মেয়েটাকে দেখে মোটেও চিন্তিত লাগছে না, তবুও এক হাতের আঙ্গুল দিয়ে শাড়ির আঁচল কুচকাচ্ছে, আর একটা হাত দিয়ে আমার হাত ধরে রেখেছে। আমি যেন আসামি। মেয়েটাকে শাড়ি কখনো দেখিনি, অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। কেমন যেন ভালো লাগছে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে। আমার ছোটবেলার অভ্যাস, কারোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তার গাল ধরে টানতে ইচ্ছে হয়। মেয়েটাকে এত কাছ থেকে দেখে সেই লোভটা সামলাতে পারলাম না। মেয়েটার গাল ধরে টান দিতেই কি হচ্ছে এসব? বাজে অভ্যাস। মনে আছে আমার, ফেসবুকে মেসেজ করেছিলে একবার। তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে এসএমএস পড়তেন? হ্যাঁ, পড়তাম তো। কিছু না, কিছুই বুঝতে পারছেন না তাই তো? দাঁড়ান ক্লিয়ার করতেছি সবটা। প্রথমে পরিচয় থেকে শুরু করি। আমি সানভি, আর আমার পাশের মেয়েটা নীলিমা। মেয়েটা বেশি না, আমার 6 মাসের বড়, যার কারণে সে আমার 1 বছরের সিনিয়র, মানে পড়ালেখার দিক থেকে আর কি। আমি ডিপ্লোমা শেষ করে একটা জব করতেছি, আর বিএসসি করতেছি, আর সে ডক্টরি পড়তেছে ফাইনাল ইয়ার। মেয়েটা আমাদের কলেজের সামনে দিয়ে যেত। আমি রোজ দেখতাম মেয়েটাকে। একটা নীল রঙের ড্রেস পরে সে কলেজ যেত। আমি তাকিয়ে থাকতাম যতক্ষণ না সে চোখের আড়াল হতো। মাঝে মাঝে তার কলেজ ছুটির পর তার পিছু নিতাম। কি ভাবছেন প্রেমে পড়ে গেছি? হ্যাঁ, মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম আমি। সেই থেকে ঘুরছি। একবার তাকে প্রপোজও করেছিলাম, কিন্তু সে আস্তে করে আমার হাতটা ধরে তার বাবার কাছে নিয়ে গিয়েছিল। তার বাবা পুলিশ অফিসার, সেদিন রাম কেলানি দিয়েছিল। তারপর থেকে আড়াল থেকেই দেখেছি, সেও দেখতো আমি লুকিয়ে লুকিয়ে দেখতেছি, কিন্তু কিছুই বলতো না। মাঝে মাঝে শুধু বলতো সে আমার 6 মাসের বড়, তাই আমাদের মধ্যে রিলেশন সম্ভব না। এভাবেই কাটে 4 বছর। কিন্তু মজার ব্যাপার হলো, মেয়েটাকে সবসময় একাই দেখতাম, কোনো ছেলের সাথে কোনোদিন দেখিনি। হয়তো তার বাবা পুলিশ বলে কোনো ছেলের সাহস হয় না। অন্যদের কথা কি বলছি, আমি নিজেও তো সামনে যাই না, আড়াল থেকেই দেখি। তারপর কেটে যায় অনেক দিন। 2 সপ্তাহ আগেই রাফি এসে বলল তার ভাইয়ের সাথে ওর বিয়ে। ব্যাস, 2 দিন কাঁদলাম, তারপর সব ঠিক। আমি ইমোশনাল, তবে বাস্তবতাকে মেনে নিতে জানি, তাই বেশি ঘাটিনি। মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে শুনে অন্যরা হলে সিগারেট গাঁজা নিয়ে পড়ে থাকতো, সেখানে আমি নর্মাল জীবনযাপন করছি। আমার কাছে সবচেয়ে বড় কথা হলো, জীবন কোথায় কখন মোড় নিবে সেটা বলা যায় না। আজ তার বিয়ে, গত 11 দিন মেয়েটার সাথে দেখা হয়নি। আমি ব্যস্ত ছিলাম নিজেকে নিয়ে, আর সে হয়তো বিয়ের শপিং আর প্ল্যানিং নিয়ে। বিয়েতেও আসতাম না। রাফি জোর করে ধরে আনলো। আবার বিয়ের সাজে কেমন লাগে তাকে এটাও দেখার খুব ইচ্ছে ছিল, তাই চলেই আসলাম। বেশ আড়াল থেকেই দেখছিলাম তাকে। ভালোই লাগছিল দেখতে, কিন্তু ঝামেলা বাঁধালো সে। তারপর বাকি ঘটনা তো আপনাদের সামনেই। মেয়েটাকে প্রচুর জ্বালাতাম আমি। ফেসবুক আইডি খুঁজে বের করেছিলাম, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ঝুলিয়েছিলাম, এখনও ঝুলেই আছে। মেসেজ করা যেত মেয়েটাকে, মেয়েটা মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ইগনোর করে রেখেছিল। তারপর লুকিয়ে লুকিয়ে আমার সব মেসেজ দেখতো, আর বোকার মতো আমি ভাবতাম সে কখনো দেখেই না আমার মেসেজ।
তাই সব বলতাম তাকে, মনের যত কথা থাকতো সব লিখে ফেলতাম। সেন্ড হতো, কখনো সিন হতো না। আমি ভাবতাম সে তো দেখেই না মেসেজ, আমি যা খুশি বলবো তাতে কি। আমার মনের যত কথা আছে সব বলবো, তার বাপও কিছু করতে পারবে না। সামনাসামনি তো তাকে দেখলেই হাঁটু কাঁপে, তবুও যদি কথা বলার সময় দিত সে তো কথাই বলতো না। আর তার বাবার ভয় তো ছিলই, তাই সবকিছু লিখে পাঠাতাম। কত ইমোশনাল কথা, সারাদিন কি করলাম না করলাম সব লিখতাম। একবার তো মুসলমানে কেন করায় সেটাও লিখেছিলাম। সেটাও কি সে পড়েছিল জিজ্ঞেস করবো নাকি, না থাক নিজেই লজ্জা পাবো। চলুন বাস্তবে ফিরি। অনেক তো অতীত শুনলেন, মেয়েটার সাথে কোনো রিলেশন নেই আমার, কিন্তু মেয়েটাকে আমি চিনি, খুব ভালোভাবেই চিনি। রাগী, একঘেয়ে আর জুনিয়রদের সাথে প্রেম করবে না এমন একটা মেয়ে। আমার কথা হলো, আপনি তখনই বেশি কষ্ট পাবেন যখন আপনি কোনো সিনিয়র মেয়েকে ভালোবাসবেন, কারণ আপনি যতই ভালোবাসুন না কেন সে সেটাকে ইমোশনাল ভাববেই আর আপনাকে সর্বোচ্চ লেভেলের ইগনোর করবে। তারপর বের করে আনবে একটা বয়ফ্রেন্ড, তারপর আর কি আপনার সব কিছু শেষ। বোকার মতো শুধু ভাববেন এমন একটা মেয়ের পেছনে ঘোলাম যার কিনা বয়ফ্রেন্ড আছে। তখন ইমোশনাল সব কান্নার মতো ঝরবে। না পারবেন তাকে ভুলতে, না পারবেন আর যোগাযোগ করতে। কথা বলতে আপনার বাঁধবে, সারা জীবনে কষ্ট পেয়ে যাবেন। সে বুঝবে না আপনার কষ্টটা, ব্যাস জীবন শেষ আপনার। তবুও আমার সেই সিনিয়র মেয়ের প্রেমে পড়তেই ভালোবাসি, কারণ আমরা কষ্ট পেতে ভালোবাসি। তেমনি আমিও ভালোবেসে ফেলেলাম সিনিয়র মেয়েকে, কষ্ট পেলাম, কিন্তু শেষ পর্যন্ত তার বিয়েটা হলো না, আমাকে নিয়েই পালালো। তবে সামনে কি হবে জানি না, হয়তো সেও একটা বয়ফ্রেন্ড এনে বলবে, ধন্যবাদ সানভি আমাকে হেল্প করার জন্য, এটা আমার বয়ফ্রেন্ড, পরিচিত হও। হয়তো এমনই কিছু হবে, কারণ সিনিয়র মেয়েকে ভালোবাসলে কখনোই সফল হওয়া যায় না। খেয়াল করলাম বাইরে বৃষ্টি নেমেছে, মেয়েটা আমার দিকে চাপতেছে। বুঝলাম না কিছুই, বৃষ্টিটা কি এখনই নামার ছিল, নাকি বৃষ্টি ছাড়া সময়টা অপূর্ণ ছিল। সে যাই হোক, মেয়েটার শরীর অসম্ভব রকমের গরম, জ্বর মনে হয়। কপালে হাত দিয়ে বুঝলাম সত্যিই জ্বর। এদিকে মামার সিএনজিতে কোনো পর্দা নেই, যা টেনে দিব। এখন কি করব? একবার ভাবলাম মেয়েটাকে জড়িয়ে ধরি, আবার ভাবলাম না থাক, কি না কি ভাববে, পরে আবার আমাকে রেখে আরেকজনকে নিয়ে ভাগবে। তার চাইতে এমনিই ভালো, মেয়েটাকে জায়গা দিয়ে আমি সামনে গিয়ে বসলাম। ভিজতেছি ভালোই, তবুও ভালো লাগতেছে। হঠাৎ ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। রিসিভ কি করব, করেই ফেলি। হ্যালো, কে বলছেন? আমি হেলা। কি হয়েছে, আমারে ফাঁসায় এখন কল দিছিস কেন? দোষ, এইদিকে আরেকটা কাহিনী হয়েছে। কি হয়েছে? ভাইয়া আর একটা মেয়ে নিয়ে ভাগছে। কসকে মামা, তাহলে তারও একটা ইয়ে ছিল? হালা, আব্বা আমার বিয়ের প্ল্যানিং করতেছে, এবার মিমকে নিয়ে মনে হয় আমারও পালাতে হবে। আয় আয়, তিনজোড়া হয়ে যাবে, একসাথে বিজনেস করা যাবে। মামা মজা করিস না, কই যাবে এখন সেটা বল। আর আপু কি তোর সাথেই আছে? না, সে আমার সাথে নেই, আমি তার সাথে আছি। মামা কই যাবে এখন সেটা বল। তোরেও বলা যাবে না, প্যাদানে খেয়ে তুই আবার বলে দিবি। এখন রাখি, পরে কথা হবে। কলটা কেটে দিয়ে পিছনে তাকাতে দেখে নীলিমা নাই। হায় হায়, সব প্ল্যানিং মনে হয় গেল। এখন কি একা একা পালাবো নাকি? হঠাৎ হাত ধরে টান দিল কেউ। এই চলো, বাস ছেড়ে দিবে তো। হ্যাঁ চলুন। মনে হচ্ছে যেন নতুন বিয়ে করা বউ বলছে এই চলো। হ্যাত্রে নিয়ে কত স্বপ্ন দেখেছি তার হিসেব নেই। বেশিরভাগ স্বপ্নই তাকে বউ হিসেবে দেখতাম, মাঝে মাঝে খেলাও হয়ে যেত। বুঝেনি তো, প্রতিদিন বউ ভাবতে কি আর ভালো লাগে? টুইস্ট দরকার তো। মেয়েটা অনলাইনে টিকিট কেটে রেখেছিল, সব প্ল্যান করা ছিল তার। কি চালু মেরে বাবা! বাসে বসতেই সিটটা পেয়ে গেলাম, একসাথেই সিটে বসতেই আবারও ফোনটা বেজে উঠল। এবার আমার না, নীলিমার। হায় আল্লাহ, মেয়েটা ফোন বন্ধ করেনি কেন? তার বাবা তো পুলিশ, ট্র্যাক করে ধরে ফেলবে। হ্যাঁ, আমি পৌঁছে তোমাকে কল দিব। আর একটা ছোট ভাই আছে, সাথে টেনশন নিও না। আমি ছোট ভাই? যা ভাবছিলাম তাই। এবার বয়ফ্রেন্ড এন্ট্রি মারবে, শালার কপালটাই খারাপ। আপু, ফোনটা বন্ধ করুন, নইলে আঙ্কেল আপনাকে ট্র্যাক করে ধরে ফেলবে। ও হ্যাঁ, তাই তো। আপুটা ঝটফট ফোনটা বন্ধ করে ফেললো, আমারটাও বন্ধ করলাম। পকেটে হাত দিয়ে দেখলাম ফেরার টাকা আছে নাকি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? রাজশাহী। ওখানে কেন? আমার মেডিকেল কলেজ ওখানে, তাই। আর একজন আছে সেখানে। জি, বুঝতে পেরেছি। কি বুঝছো? কিছু না। আচ্ছা, বাসের টিকিট কত রাখছে? 470 টাকা। কেন? আপনার কাছে 200 টাকা হবে? হ্যাঁ, হবে কেন? দেন, আমার লাগবে। কেন, টাকা দিয়ে কি করবা? ফিরতি বাসের টিকিট কাটবো। কেন? আপনার তো সেখানে কেউ আছেই, আমার তো আর কেউ নাই, তো বাসায় ফিরতে হবে না?
এখন গেলে আব্বু তোমাকে মেরে ফেলবে। কয়দিন পরে যেও, ততদিন তুমি আমার সাথে থাকবে। হুম, কি বলবো বুঝতে পারছি না। এখন তাকে পাহারা দিতে হবে। কুত্তা ভাগ্য আমার, ভাবলাম মেয়েটার হয়তো আমায় ভালোবাসে, এখন দেখি উল্টা। আমি তার বডিগার্ড হিসেবে এসেছি, আমাকে সে বিয়ে করবে না। আমিও কি বোকা, সে বলল আর চলে আসলাম। যাই হোক, জুনিয়র তো, বড় আপুকে সাহায্য করতেই পারি। 11টা বাজে, বাস থেমে গেছে। 20 মিনিটের বিরতি। রাতের খাবার খাওয়ার জন্য নীলিমাকে নিয়ে নিচে নামলাম। পাশের হোটেলের একদম উপরে লেখা এখানে বিরিয়ানি পাওয়া যায়। লোভ সামলাতে পারলাম না। আপনারা তো জানেনই, বিরিয়ানি আর জিএফ এর মধ্যে যদি কাউকে সিলেক্ট করতে বলা হয় তাহলে আমি বিরিয়ানিকেই সিলেক্ট করব। মেয়েটাও জানে আমার বিরিয়ানি পছন্দ, অনেকবার বলেছে তাকে মেসেজে। ভাবতেই অবাক লাগে যে মেয়েটা আমার সাথে কথাই বলতো না, সেই মেয়েটাই আমার হাত ধরে ঘুরতেছে। এমন সুন্দরী মেয়ের পাশে নিজেকে এলিয়েন এলিয়েন মনে হচ্ছে। হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়ে মেয়েটার জন্য জ্বরের ওষুধ কিনলাম। যতক্ষণ সে আমার সাথে থাকবে তাকে দেখে রাখার দায়িত্বটা আমার। বাস ছেড়ে দিয়েছে আবার। মেয়েটাকে ওষুধ খাইয়ে দিয়ে আমি পিছনের সিটে গিয়ে বসলাম। বাস প্রায় ফাঁকা, অর্ধেক সিট ফাঁকা, বাকি অর্ধেক কাপল। আমার পেছনে গিয়ে বসার কারণ তো বুঝতেই পারছেন। অন্যের গার্লফ্রেন্ডের কাঁধে মাথা রেখে সারা রাত আমি কাটাতে পারবো না, অথবা সে আমার কাঁধে মাথা রেখে কাটাবে সারা রাত। কিন্তু সে তো আর আমার না, অন্য কারো। তাই পিছনে গিয়ে বসা। মেয়েটা একবার পিছনে তাকালো, আবার সামনে তাকালো। 2 সিটের মাঝামাঝি আমি শুয়ে আছি। কন্ট্রাক্টরকে 20 টাকা হাতে ধরিয়ে দিতেই সে খুশি। মাথা ব্যথা করতেছে প্রচুর। পকেটে নাপা আছে, কিন্তু নাপায় কাজ হবে না। এটার ওষুধ অন্য, বুঝতেই পারছেন। সিগারেট খাবো। রাতটা কোনো মতো পার করলাম। সকালে উঠে মেয়েটার কাছে গেলাম। এলোমেলো চুলে অন্যরকম লাগছে তাকে। চোখের নিচে কাজল পানিতে ভিজে গালে এসে পড়েছে। কেমন একটা অদ্ভুত লাগছে তাকে। একটা মেয়ে যে কতবার কত রূপ বদলাতে পারে, এটাই তার প্রমাণ। 1000 বার তাকে 1000 রকম লাগে। চোখ সরিয়ে নিলাম। মেয়েটার ঘুম ভেঙে গেছে, অন্য কিছু ভাববে তাই। মেয়েটাও হয়তো ভাবছে সে যতক্ষণ রাস্তায় থাকতো ততক্ষণ তাকে দেখতাম, আর আজ এত কাছে থাকতেও কেন দেখছি না। সত্যি কথা হলো, কালকে রাতে আবারও তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। ভেবেছিলাম হয়তো ভালোবাসাটা সার্থক হবে, কিন্তু আমি যতই ইমোশনাল হই না কেন, বাস্তবতা খুবই সহজেই মেনে নিতে পারি। তাই আর কি মেনে আমার কাছে সে এখন একটা টাস্ক মাত্র। তাকে তার বর কাছে পৌঁছে দিতে পারলেই আমার টাস্ক পূর্ণ হয়ে যাবে, আর উপহার হিসেবে তার ধন্যবাদ পাবো। বাস থেমে গেছে, মানে চলে এসেছে আমরা। মেয়েটাকে নিয়ে বাস থেকে নামলাম। এখন খেয়াল করলাম তার কাছে একটা ব্যাগও আছে। ব্যাগটা কাঁধে নিয়ে পাশের দোকানে গেলাম। হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরালাম। মেয়েটা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে। 2 টান দিতেই মাথা চক্কর খেতে লাগলো। অনেক দিন পর খেলাম তাই। অবশ্য কালকে রাতেও খেয়েছি, তবে তখন অন্য অবস্থা ছিল। মেয়েটার কাছে গিয়ে বললাম, কেউ আসেনি? কি বাল খাস, ফেল ওটা তাড়াতাড়ি। তাকে দেখে রাগে চোখ লাল হয়ে গেছে। আর তার একটা বড় করে টান দিতেই থাবড়া দিয়ে সিগারেটটা ফেলে দিল সে। বুঝলাম না এমন করার কারণ কি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি একটি ছেলের সাথে এসে সে কথা বলছে নীলিমা। বা বয়ফ্রেন্ড চলে এসেছে দেখছি। চলুন এবার ধন্যবাদটা নিয়ে আসি আর পরিচিত হয়ে আসি। একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে সামনে আগালাম। ছেলেটা কেমন অদ্ভুতভাবে তাকায় আছে। এই তোর ছোট ভাই। ওরকম না, এলাকার ছোট ভাই আর কি, পরিচিত হয়। ও সানভি। আমি আকাশ, নীলিমার ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? হ্যাঁ, শুধুই বন্ধু, আর কিছু না। বাল, ভাবলাম কি আর হলো কি, বুকের উপর থেকে যেন পাহাড় সরে গেল। এখন আফসোস হচ্ছে, রাতে তার পাশে থাকলে তার চুলের গন্ধ নিতে পারতাম, খুব কাছে থেকে দেখতে পারতাম তাকে। তার পারফিউমের ঘ্রাণটা হয়তো হৃদয় ছুঁয়ে যেত, হয়তো কেঁপে উঠতাম আমি। তার এলোমেলো চুলগুলো সরিয়ে দেওয়ার সুযোগটা পেতাম। সব মিস। নিজের উপরও রাগ হচ্ছে। যাই হোক, সে তো অন্য কারো না এখনো, এটা ভেবেই ভালো লাগতেছে। সিএনজিতে উঠে আরেকটা খুশির খবর জানতে পারলাম। কাপল ছাড়া বাড়ি ভাড়া পাওয়া যাবে না, আর মেয়েদের ম্যাচও নেই যে নীলিমা সেখানে উঠবে। কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের বাসায় থাকা যাবে, কিন্তু নীলিমা সেটাও পারবে না। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, গেলেই ধরা খেয়ে যাবে। নীলিমা আমার দিকে তাকাতেই বুঝলাম এবার বিয়েটাও আমাকেই করতে হবে। দোস্ত, কি করবি এখন? বিয়ে করব। কাকে? তোকে আবার কাকে? না দোস্ত, মাফ কর, আমি এসবের মধ্যে নেই। তুই যাকে নিয়ে পালাইছস তাকে বিয়ে কর, ছেলেটা ভালোই আছে। ভাবতেছি তাই করব। আমি নীরব দর্শক,
শুধু দেখতেছে কি হয়। মাঝে মাঝে বুকের ভিতরে চিনচিনে ব্যথা হচ্ছে, আবার মাঝে মাঝে হার্টবিট থেমে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দোস্ত, সামনে কাজে অফিস, থামবো? হ্যাঁ থাম, বিয়েটা সেরেই ফেলি। আমি ঝামেলায় যেতে চাই না, এমনি যে ঝামেলায় আছি। আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলো। আমি কি এখানেই থাকতে পারি? আপনাদের কাজ যা আছে সেরে আসুন, আমি একটা সিগারেট খাবো আর কি। তুমি যাবে না মানে? তোমাকে তো যেতেই হবে। কেন? তোমাকেই বিয়ে করব তাই। আমি কি সত্যি শুনলাম নাকি স্বপ্ন ছিল? সবকিছু স্বপ্নের মতোই লাগতেছে। বিয়েটাও হয়ে গেল, বুঝতে পারতেছি না কিছুই, মাথা ঘুরছে আমার। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে এসে আবার সে বিয়েই করলো। কি যে চলছে তার মনে কিছুই বুঝতে পারতেছে না। একটা বাড়ির সামনে এসে থামলো সিএনজি, বিশাল বড় বাড়ি। মনে মনে ভাবতেছি সবার উপরের ফ্ল্যাটটা যেন আমাদের হয়, হলেও তাই। তাদের নিচেই ফ্ল্যাটটাই আমাদের। আকাশ সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। একটু পর বাড়িওয়ালা আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বিয়ে করেছো কবে? 6 মাস। আজকেই করলাম। নীলিমা আমাকে চুপ থাকতে বলল। তারপর নীলিমা তাকে সবকিছু খুলে বলল। লোকটা নীলিমার মাথায় হাত বুলিয়ে দিলেও আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। সবাই এমনভাবে দেখে কেন আমাকে? বাড়িওয়ালা চলে যেতে নীলিমা আমাকে বলল, এত কথা বলো কেন? সরি। দেখো, তোমাকে কিছু কথা বলা দরকার। জি বলুন। সর্বপ্রথম, বাইরে আমাকে আপনি বলবা না। আর প্লিজ আমার কথাগুলো পজিটিভলি নিবা। বুঝে গেছে কি বলবেন। কি বলবো? এটাই যে আপনার উপর আমার কোনো অধিকার খাটাতে পারবো না, আপনাকে স্পর্শ করতে পারবো না। আর আপনি এখানে শুধুমাত্র আপনার ডাক্তারি শেষ করতে আসছেন, আর কিছু না। এটাই তো? হ্যাঁ এটাই। পুরনো ডায়লগ তো। কিছু বললা? না, তবে আমারও কিছু শর্ত আছে। কি শর্ত? আমার সিগারেট হাত দেওয়া যাবে না, আর আমার কোনো কাজে বাধাও দেওয়া যাবে না। তবেই আপনার শর্ত মানতে রাজি আমি। আচ্ছা, এখন এই টাকাগুলো নাও, সব জিনিসপত্র কিনে আনো। সবার আগে সোফা কিনবা। ওটা বলতে হবে না আপনাকে। আমি অনেক গল্পে পড়েছি যেসব বউ তাদের স্বামীকে মেনে নেয় না তাদের সোফায় ঘুমাতে হয়। এত কথা না বলে যাও, নিয়ে এসো। ইয়া বড় বাজারের লিস্ট। এখন বাজার কিভাবে চিনবো? বাড়িওয়ালাকে নিয়ে যাই। নিচে নামতেই বাড়িওয়ালাকে দেখতে পেলাম। আমাকে দেখে বলল, তা চললে কোথায়? দেখেন না আঙ্কেল, এত বড় লিস্ট ধরাই দিল, কিন্তু আমি বাজারে চিনি না। আমি তো বাজারে যাচ্ছি, চলো তোমাকে সবকিছু দেখিয়ে আনি। ঠিক আছে চলুন। বাড়ি থেকে তো পালাইছো, টাকা পয়সা কিছু আনছো নাকি খালি হাতে ভাগছো? আমার কাছে 270 টাকা আছে। তোমার বউ বুদ্ধিমতী, তাই অনেক কিছু নিয়ে আসছে, তুমিও কিছু করার চেষ্টা করো। কিন্তু এখানে কিছুই জানি না, কিভাবে কি করব বুঝতেছি না। পড়ালেখা কতদূর পর্যন্ত করেছো? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ, এখন বিসিএস করতেছি। বেশ ভালো, তাহলে তো ভালোই। আমার বন্ধুর একটা কোম্পানি আছে, সেখানে বলে দেবানে। কিন্তু বুঝতে পারছি তুমি ভাবছো তোমার জন্য এসব কেন করছি, তাই তো? এখন তো টাকা দিয়েও চাকরি পাওয়া যায় না, আর আপনি ফ্রিতে, তাই জানতে ইচ্ছে হচ্ছে। তোমার মতো আমিও একটা মেয়েকে নিয়ে পালাইছিলাম। দাঁড়া, তোমাকে একটা গল্প বলি। আমি তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালাম। আচ্ছা, আপনারা অপেক্ষা করেন, আগে আমি তার গল্পটা শুনি, তারপর আপনাদের বলবো। বাড়িওয়ালা আঙ্কেল বলতে শুরু করলেন। তখন আমার বয়স 23, পড়ালেখা শেষ হয়নি। তোমার মতো আমিও একটা মেয়েকে ভালোবাসতাম, সেও বাসতো। কিন্তু যা হওয়ার তাই হলো। সেই মেয়েটারও বিয়ে ঠিক হয়ে গেল। বুঝতে পারলাম না কি করব। কোনো চাকরিও নাই আমার কাছে, কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দেবে না আমার সাথে। শেষমেশ মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলাম, কিন্তু ভাগ্য সহায় হলো না। আমার চাকরি ছিল না, চেষ্টা করেছিলাম কিছু একটা করার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুই করতে পারিনি। তখন প্রথম কয়েক মাস ভালোভাবেই গেলেও তারপর থেকে ঝগড়া লেগে থাকে। কম কষ্ট করিনি একটা চাকরির জন্য, কিন্তু পাইনি। সে পাশে থাকলে হয়তো পেয়ে যেতাম কোনো এক সময়, কিন্তু মেয়েটা 5 মাস পর একটা চিঠি থেকে বাসা ছেড়ে চলে যায় আমাকে ছেড়ে। তারপর আর যোগাযোগ হয়নি। শুনেছিলাম তার বাবা তাকে আবার নতুন করে বিয়ে দিয়ে দেয়। আমি চাই না তোমার সাথে এমন হোক। প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট আমি বুঝি। তার দিকে তাকিয়ে দেখলাম লোকটার চোখে পানি। এখন তার চোখ ঝাপসা হয়ে আসবে। সে তো জানে না আমার অবস্থাটাও তার মতোই। 1 বছর পর সেও আমাকে ছেড়ে চলে যাবে। আরও কথা বলে জানতে পারলাম লোকটা বিয়ে করেনি, আর এত বড় বাড়ি তাই ভাড়া দেয়। এই বয়সে তার নাতি নাতনিদের সাথে খেলার কথা, আর সেখানে সে একটা জীবন কাটাচ্ছে একা। লোকটার হাত চেপে ধরে আশ্বস্ত করলাম আমরা সময় দিব তাকে। আব্বু আম্মু হয়তো জানতে পেরে গেছে ব্যাপারটা, তবে আমি তাদের জানাতে চাই নিজের মুখে। তাদের চিন্তায় রাখাটা ঠিক হবে না। রুমে গিয়ে আম্মুর সাথে কথা বলতে হবে। বাজারে চলে এসেছি, আঙ্কেলই সবকিছু কিনে দিল, আমাকে গাড়ি ভাড়া করে দিল। আমি চলে আসলাম।
আসার আগে তাকে বললাম, আঙ্কেল আজকে রাতে আমাদের ফ্ল্যাটে আসবেন, সেখানেই খাওয়া দাওয়া করবেন। সব কিছু নিয়ে বাসার সামনে এসে নীলিমাকে কল দিলাম। 3 মিনিট পর এসে হাজির। দুজনে মিলে সবকিছু উপরে নিলাম। দুজনেই ঘেমে গেছে, গোসল করতে হবে। সে আগে গোসল করতে চলে গেল। আমি কিছুটা ঘুমিয়ে গিয়েছিলাম, চোখটা লেগে এসেছিল। হঠাৎ পানির ছিটায় ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি নীলিমার সামনে দাঁড়িয়ে, ভেজা চুলে অপূর্ব সুন্দর লাগছে তাকে। তাকিয়ে আছো কেন? আপনাকে ভেজা চুলে অনেক সুন্দর লাগতেছে। আজারের কথা বাদ দিয়ে যাও, গোসল করে এসো, ঘেমে গেছো। তা তো যেতেই হবে। আচ্ছা শোনেন, রাতে বিরিয়ানি রান্না কইরেন, বাড়িওয়ালা আঙ্কেলও খাবে আমাদের সাথে। গোসল করে এসে গল্পটা বলবো তোমাকে। বাথরুমে ঢুকে দেখি একটা সাবান, যেটা সে কেবল ব্যবহার করে গেছে, কখনো অন্যের সাবান গায়ে মাখেনি। আজ ইচ্ছে হচ্ছে অনেক এই সাবান, যে প্রিয় মানুষটার স্পর্শ রয়েছে। বেশ করে সাবান মাখলাম, ইচ্ছে হলো পুরোটা শেষ করে ফেলি, কিন্তু তাহলে আমারই লস। আবারও কিনে আনতে হবে, তাই অল্পতেই থেমে খেলাম। গোসল শেষ করে বাইরে এসে দেখলাম মেয়েটা রান্নাঘরে কি যেন করছে। আমার শব্দ পেয়ে সে বাইরে বেরিয়ে এলো। আমাকে দেখে খিলখিল করে হাসতে লাগলো। তার হাসির কারণ বুঝতে পারলাম না। খেয়াল করলাম আমি শুধু একটা তোয়ালে পড়ে আছি, এতে হাসার কি আছে? তাকে দেখে আমি হাসছি নাকি? হাসি থামিয়ে নিজের কাজ করুন। 11টা বেজে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি। আরে রান্না হচ্ছে, একটু অপেক্ষা করো। তুমি এক কাজ করো, ফেসবুকে ঢুকে মেয়েদের সাথে টাঙ্কি মারো, সময় চলে যাবে। হ্যাঁ, ফেসবুকে তো একটা মেয়ের সাথে কত কিছুই করলাম, কিন্তু আফসোস সে এখন পর্যন্ত রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করলো না। ভালো করছো। এখন কথা বলা বাদ দিয়ে পারলে একটু হেল্প করো। কি করতে হবে বলুন? আগে প্যান্ট পরে নাও, তারপর। ও হ্যাঁ, কিন্তু আমি তো একটা প্যান্ট পরে আসছি শুধু। আপনার মতো এত প্ল্যানিং ছিল না আমার, আগে বললে সব নিয়ে আসতাম। প্লাজো আছে, পরবা? ধুরো, কি বলেন এসব? লুঙ্গি থাকলে দেন। তোমার মতো বলদ না আমি, সব আনছি। কি কি আনছেন? প্যান্ট, লুঙ্গি আর টি শার্ট। আপনি আমাকে না পেলে অন্য কাউকে নিয়ে পালাতেন। না, তোমাকে বাসা থেকে ধরে এনে তারপর পালাতাম। কিন্তু আমি কেন? ব্যাগে লুঙ্গি আছে, দেখো, ওখানে ভাত লেগে যাবে। আরে শোনেন, মেয়েটা যে কি করে কিছুই বুঝি না। ব্যাগ থেকে লুঙ্গি আর টি শার্ট বের করলাম, কিন্তু আমি ভালো করে লুঙ্গি পরতে জানি না। এক সাইড উপরে আর একটা নিচে, এরকম অবস্থা হয়। কোনো মতে লুঙ্গি আর টি শার্ট পরে তাকে হেল্প করতে লাগলাম, কিন্তু সে আমার লুঙ্গি পরা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে প্রায়। হাসলেও তাকে সুন্দর লাগে, তার ঠোঁটের নিচের তিলটার জন্য আরও বেশি সুন্দর লাগলাম। আমি কিছু না বলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। সময়টা থেমে গেছে তার হাসিতে। এই যে মিস্টার, এখন পড়লে একটু হেল্প করুন। কি করতে হবে বলুন? আচ্ছা, তুমি স্যালাড তৈরি করো, যাও। এসব কাজ তো পারবে না, শিখছো শুধু মেয়েদের জ্বালাইতে, বাকি কাজ ফাঁকি। আমি আবার মেয়েদের কখনো জ্বালাইলাম? যাও স্যালাড বানাও। তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। কি আর করার, বসে বসে সালাদ বানাতে লাগলাম। শসা, টমেটো আর গাজর, এগুলা খেয়েই পেট ভরে যাবে, রান্নার কি দরকার? মেয়েটা শাড়ি পরেছে, কোমরে কাপড় গুজে কাজ করছে, আর বারবার বা হাত দিয়ে কপড়ের ঘাম মুছছে। যদিও তাকে বিয়ে করেছি, তারপরেও এটা একটা কন্ট্রাক্ট মাত্র। 1 বছর পর সব শেষ, তাই ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারবো না। যদি সে মেনে নিত, যদি বুঝতো ভালোবাসাটাকে, তাহলে হয়তো এখন তাকে পিছন থেকে জড়িয়ে ধরার সুযোগটাও পেতাম, তার কপালের ঘাম মুছে দেওয়ার দায়িত্বটাও নিতে পারতাম। কিন্তু কি আর করার, সব তো কল্পনাই মাত্র। সে তো মানবে না, তার কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। সে জুনিয়র ছেলের সাথে প্রেম করবে না, অথচ তাকে নিয়ে পালাবে, আবার বিয়েও করবে, কিন্তু তাকে তো আর অনুমতি দিবে না। এ কেমন মেয়ের পাল্লায় পড়েছে কে জানে। সে কবে থেকে পড়েই আছে, কবে যে উঠতে পারবো জানি না, তবে খুব শীঘ্রই উঠতে চাই, ভালোবাসতে চাই তাকে। 20 মিনিট পর তার রান্না শেষ হলো, খাবার সাজিয়ে টেবিলে ডাকলো। গিয়ে দেখি ডিম ভাজি আর ডাল। গত 4 বছর প্রতিদিনের সকালের খাবার ছিল ওটা। খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তবে আজ খেতে ইচ্ছে করতেছে। প্রিয়তমা রান্না করেছে যে, তার সবকিছু ভালো লাগে আমার। ডাল এ লবণ কম হয়েছে, যার কারণে স্বাদটা টের পাচ্ছি, তবুও চুপচাপ খাচ্ছি। বুয়ারও মাঝে মাঝে এমন হতো, তাই শুয়ে যাচ্ছে। মেয়েটা রান্না করতে জানে না মনে হয়, দেখি রাতে কি করে। রাতে তো আবার বাড়িওয়ালা আসবে, তাকেও খাওয়াতে হবে। এসব ভাবতে ভাবতে খাচ্ছি, আর সে ভাবছে তাকে দেখছি। ধমকের সুরে বলল, খাওয়ার সময় নজর প্লেটের দিকে, অন্যদিকে যেন না যায়। আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা। আমি বারবার তার দিকে আর চোখে তাকাচ্ছি। সে বুঝতে পেরে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো। আমি চুপচাপ খেয়ে বিছানায় শুয়ে পড়লাম।
সারাদিন তো তাকে দেখতে দেখতেই কেটে গেল। তার কথাগুলো খুব ভালো লাগে আমার। এই প্রথমবার সে আমার সাথে এত কথা বলতেছে। সন্ধে হয়ে গেছে, এবার বিরিয়ানি রান্না করতে হবে তাকে বলতেই সে করুণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। তার চাহনি দেখে বুঝতে বাকি রইল না সে রান্না পারে না। এবার কি হবে তাহলে? খুব বড় মুখ করে বলে এসেছি বউ বিরিয়ানি রান্না করবে, এবার কি করব? অনেক চিন্তাভাবনা করে শেষমেশ রেস্টুরেন্ট থেকে আনালাম। তারপর আর কি, রান্নার পাত্রে রেখে গরম করতে বললাম নীলিমাকে। সেও কথা মতো কাজ করতে লাগলো। কিছুটা গরম হওয়ার পর কিচেনে রেখে দুজনে রুমে এসে বসলাম। দুষ্টু বুদ্ধি কিন্তু কম না তোমার। দুষ্টু বুদ্ধি কোথায়? ওনাকে খাওয়াতে চাইছি তো, এখন কি করব? অন্যদিকে বাড়িতে না জানে কি হচ্ছে, দুজনেই নিখোঁজ। যাই হোক, ফোন অন করা যাবে না, অন করলেই ধরে ফেলবে। কয়েকদিন বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ। মেয়েটা ল্যাপটপ নিয়ে আসছে, শালার আমি নিঃস্ব, কিছুই নাই। আগে বললেই হতো সব কিছু, নিয়ে আসতাম। এখন এভাবে চুপচাপ বসে থাকতে কি আর ভালো লাগে? যা হবার হবে। সিম খুলে ফোন অন করি, ওয়াইফাই আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নিব। গুগলের লোকেশন অফ করে ফোনের লোকেশন রিসেট মেরে এরপর এয়ারপ্লেন মোড অন করে ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে লগ ইন করলাম। মেয়েটা টেবিলে খাবার সাজাতে ব্যস্ত। ফেসবুকে ঢুকতেই বন্ধুদের মেসেজ দেখে পিপাসা পেয়ে গেল। নীলিমার আব্বু নাকি পাগলের মতো খুঁজতেছেন আমাদের, এখানেও আসতে পারেন। না, আইডি ডিঅ্যাক্টিভ করতে হবে। দেখতেছি আইডি ডিঅ্যাক্টিভ করে ইউটিউবে ঢুকলাম। ঢুকেই প্রথমে ভিডিও পেলাম, মেয়েকে নিয়ে পালানোর অপরাধে এক ছেলেকে কুপিয়ে হত্যা করলো মেয়ের বাবা। আত্মায় কি আর পানি থাকে? বালের ফোনে চালাবো না, এর চাইতে তো আমার বউকে দেখাই ভালো। নিষ্পাপ একটা মুখ, কিন্তু মাথায় জিলাপির প্যাচ। দেখুন না কেমন খাট কেনার আগে সোফা কিনতে বলল। কত কি ভাবছিলাম, আর কি হচ্ছে আমার সাথে। সব সিলেবাসের বাইরে, কিছুই করার নেই। মেয়েটা খাবার সাজিয়ে আমার পাশে এসে বসলো, মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। চিৎকার করে বললাম, তেলাপোকা। মেয়েটার রিয়াকশন দেখে তো আমি অবাক। সে শান্ত থেকে বলল, কোথায় তেলা পোকা? চলে গেছে। এত জোরে চিৎকার করেছে যে নিজেই ভয় পেয়েছি, অথচ এই মেয়ের কোনো রিয়াকশন নেই। প্ল্যানটা কাজে দিল না। যাই হোক, ট্রাই করতে থাকি। 9টা বাজতেই বাড়িওয়ালা চলে এলো। টেবিলে বসে খাবারের ঘ্রাণ নিয়ে বলল, রান্নার ঘ্রাণটা খুব ভালো হয়েছে, বিরিয়ানিটাও ভালো হবে। ভালো তো হবেই, রেস্টুরেন্ট থেকে আনা খাবার ভালো না হয়ে যাবে কোথায়? নীলিমার দিকে তাকিয়ে মুচকে হাসলাম। ও খাবার প্লেটে নিয়ে নিজেও বসে পড়ল। তার নিজেরও প্রচুর ক্ষুধা লাগছে, মুখে দেখেই বোঝা যাচ্ছে। আমি বুঝি না মেয়েটা পালিয়ে এসেও কোনো চিন্তা করছে না, একদম হাসি খুশি। চিন্তার কোনো চাপই নেই তার মুখে, ভয়ের তো কথাই নেই। মেয়েটা সত্যিই খুব অদ্ভুত। খাওয়া শেষ করে বাড়িওয়ালা গল্প করতে শুরু করলো। তার কথা বলল, আমাদের কথা শুনলো। কথার এক পর্যায়ে তিনি বললেন, আজকে তো তোমাদের বাসর রাত, দেখো আমি কেমন তোমাদের সময় নষ্ট করছি। কি বলেন আঙ্কেল, থাকেন না আর কিছুক্ষণ? ভালোই তো লাগছে গল্প করতে। না না, আমি যাই, আজকে পরে আসবো। বলেই উনি উঠে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে নীলিমার দিকে তাকালাম। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। আমার তো মনে ছিল না আমাদের বাসরাত আজকে। কিসের বাসরা? তোমাকে শুধু এমনি বিয়ে করছি, তাছাড়া কিছু না। কোনো বাসর টাসর হবে না। তা বললে কি আর হয়? আমি তো এমনি এমনি বিয়ে করিনি, আমি আজকে ছাড়বো না। দেখো, কাছে আসবা না বলে দিলাম। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। সব বাসর রাতেই কি ইলেকট্রিসিটি যেতে হবে নাকি? না গেলেও চলতো, অন্ধকারে তো তাকেই খুঁজে পাচ্ছি না। চাঁদও আজ মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। বাইরে মেঘ ডাকছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি ঝুম করে নেমে পড়লে খারাপ হতো না। এমনই তো চিন্তা ছিল, বাসর রাতে বৃষ্টি হবে, বউকে নিয়ে ভিজবো। কিন্তু উনি তো গায়ে হাতই দিতে দিচ্ছে না। আমিও বা কেমন, জোরও করছি না। আসলে নিতান্তই মজা করছি তার সাথে আমি। তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না আমি। তার হাত ধরতেই ঝটকা মেরে ছাড়িয়ে নিল। আমি জোর করে কাছে টানে নিয়ে বললাম, বাইরে বৃষ্টি হচ্ছে সুন্দরী, মেঘ ডাকলে আবার ভয় পেও না যেন। যদি বলো তোমার কাছে থাকতে পারি। না, দরকার নেই, তুমি যাও, সোফায় গিয়ে ঘুমাও। আর আমাকে ছোঁয়ার চেষ্টা করবা না। ঠিক আছে, ঘুমান এখন। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। শীত লাগছে, তবুও শুয়ে আছি, চোখ বন্ধ করে আছি আমি। তবুও বুঝতে পারছি সে বড় বড় চোখ করে দেখছে আমাকে। এটাও জানি আমি না ঘুমানো পর্যন্ত সে ঘুমাবে না। ফ্ল্যাটটাতে একটা বেলকানি আছে, সেখানে গিয়ে বৃষ্টি দেখলে মন্দ হয় না। আলো আধারের খেলায় শহরটাকে অদ্ভুত লাগছে। বৃষ্টির ঝাপটায় সিগারেটের আগুন নিভে গেল। রুমে তো খাওয়াই যাবে না, ওনার আবার সিগারেটের গন্ধ সহ্য হয় না। হঠাৎ খুব জোরে বৃষ্টি নামলো। বেলকনির দরজা বন্ধ করে রুমে এসে শুয়ে পড়লাম। লুঙ্গি পরে আছে, জানি না সকালে লুঙ্গি খুঁজে পাবো কিনা। দাঁড়ান, গিট্টু দিয়ে নেই, নইলে আবার উনি দেখে ফেলবে। ঘুমিয়ে গিয়েছিলাম অনেক আগেই। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে গেল।
অনুভব করলাম বুকের উপরটা ভারী, শুধু বুক না, পুরো শরীরটার উপরে কিছু একটা পড়ে আছে। চুলগুলো আমার মুখের উপরে এসে পড়েছে। বুঝতে পারলাম এটা নীলিমা। জাগাবো নাকি? না থাক, ঘুমাচ্ছে ঘুমাক, আমিও ঘুমাই। জানেনই তো সোফায় কতটুকু জায়গা, তাই তাকে জড়িয়ে ধরেই ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু ঘুম কি আর আসবে? ঘুম তো আসছে না। তার নিঃশ্বাসের শব্দে যে মাতাল হয়ে যাচ্ছে। ঘুম আসবে কিভাবে? সে কি জানে না তার এত কাছে থেকেও যদি তাকে কাছে না পাই তবে মরে যাব আমি? সে কি এটাও জানে না যে সে আমাকে পাগল করে দিচ্ছে? এটাও কি জানে না তার ভালোবাসাটা খুব দরকার আমার? নাকি সব জেনেও অভিনয় করে যাচ্ছে, সবকিছুকে অবহেলার কাতারে ফেলে দিয়ে নিজে ভালো থাকতে চাইছে? এত কিছু বুঝি না আমি। সব কেমন যেন গুলিয়ে যায়। ভালোবাসার সমীকরণ করা যায় না কেন? তা কোনো জায়গাতে ভুল হবেই। কি দরকার তাহলে দূরে থাকে? কাছে এসেই বা কি হবে? এতদিন পর, এত কিছুর পরেও যদি সে না চায় আমাকে, তাহলে আমি বা কেন বসে আছি তার মুখ চেয়ে? হয়তো ভালোবাসি তাই। এই জটিল ভালোবাসায় নিজেও ক্লান্ত হয়ে গেছে। এবার তাকে চাই, সত্যিই চাই তাকে। তাকে না পেলে যে হার্টবিট থেমে যাবে, তখন তার সাথে কে থাকবে? আড়াল থেকেই বা নজর কে রাখবে? চোখাচোখি হলে ভয়ে চোখই বা কে নামিয়ে নিবে? কেই বা ভুল করে তার গাল টেনে দিবে? মেয়েটাকে ছাড়তে ইচ্ছে করে না। তার হাসিটা আমি খুব কমই দেখেছি, তবে সে হাসলে ভালো লাগে। ইচ্ছে আছে যেদিন পূর্ণ একটা চাঁদ আকাশে দেখব, সেদিন তাকে নিয়ে চাঁদে যাব, তারপর হাসতে বলবো। মনে হয় সেদিনও তাকেই সুন্দর লাগবে। সবকিছুর আমার মন করা কথা নিজের মনে হয় এমন হবে। ভাবনায় সেট পড়লো তার নড়াচড়ায়। মনে হয় জেগে গেছে। না, জাগেনি। একটু শক্ত করে ধরে আবার নিস্তেজ হয়ে পড়ে আছে। এমন একটা রাতে অন্য কেউ হলে হয়তো সুযোগ নিত। সবাই জানে আমি তার স্বামী, বিয়ে হয়েছে, সে হিসেবে সে আমার বউ, যা ইচ্ছে করতে পারি। যে কেউই পারতো, হয়তো আমার জায়গায় অন্য কেউ হলে করতো। কিন্তু সে জানে আমি তাকে ভালোবাসি, তাই তো আমাকে নিয়ে পালালো। তার দেখুন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হ্যাঁ, এমন নিশ্চিন্ত মেয়েটা যখন বাবা মায়ের কাছে আর তার স্বামীর কাছে থাকে তখনই থাকে। কিন্তু সে তো মারে না আমাকে, তবে কেন? এর উত্তর জানা নেই আমার। মাঝে মাঝে মনে হয় সে আমাকে ভালোবাসে, আবার তার কথাবার্তায় মনে হয় মোটেও ভালোবাসে না আমাকে। এমনই দ্বিধাদ্বন্দ্বযুক্ত জীবনযাপন করতে হবে 1 বছর। 1 বছরেও যদি সে না বুঝে আমি তাকে কতটা ভালোবাসি, যদি সে বুঝতে না পারে, তাহলে তাকে দোষ দিব না। আমি নিজেই তো ব্যর্থ। এত ভালোবেসেও বুঝতে পারলাম না, এমনই ভেবে নেব। মেয়েটার নাকে নাক দিয়ে একটা আলতো করে ঘষা দিলাম। চুলগুলো মুখের উপরে ছিল এতক্ষণ। সব সরিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। মেয়েটা শাড়ি পরে আছে, আমি লুঙ্গি। আল্লাহ মান সম্মান রাখো, ঘুমানোর দোয়া পড়ে চোখ বন্ধ করলাম। কেমন জানি লাগছিল সবকিছু। জোর করেই ঘুমালাম। জেগে থাকলে সব উল্টাপাল্টা চিন্তা ঘুরবে মাথায়। ঘুম ভাঙতে ভাঙতে 11টা বেজে গেছে। বাড়িওয়ালার সাথে তার বন্ধুর কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে হবে। চাকরি হয়ে যাবে এবার শিওর। আর চাকরি হলেই অনেকটা চিন্তামুক্ত। নীলিমার দিকে তাকাতেই নীলিমা বলল, ঘুম ভাঙলো তাহলে? আমি সে কখন থেকে খাবার সাজিয়ে বসে আছি। 10 মিনিট সময় দেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মেয়েটা খাবার নিয়ে বসে আছে কেন? রাতে আবার উল্টাপাল্টা কিছু করছে নাকি? নাকি কিছুই জানেই না? নাকি জেনেও না জানার ভান করতেছে? বুঝতেই পারতেছে না কিছুই। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কি আর করার, গোসল করে একেবারে বের হলাম। আপনি গোসল করছেন? সে সকালেই করেছি। হ্যাঁ, মেয়ে বলে কি? তাহলে কি যা ভাবতেছি তাই? কিন্তু আমি তো কিছুই করি নাই। কেমনে কি? আমি আর তার মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছি না। মাথা নিচু করে বসে আছি। খাও, তুমি যা ভাবছো তার কিছুই হয়নি। তাহলে সকালে গোসল কেন করলেন? তোমার ঘাম লেগে গিয়েছিল আমার শরীরে, তাই। কিন্তু রাতে তো বৃষ্টি ছিল, গরম তো ছিল না। এত কথা বলো কেন তুমি? চুপচাপ খাও, বেশি কথা না বলবা না। আচ্ছা, প্রতিবারের মতো এবারও চুপ হয়ে গেলাম। হঠাৎ দরজায় নক পড়লো। দরজা খুলে দেখি বাড়িওয়ালা দাঁড়িয়ে। তাকে ভিতরে আসতে বলে আমি পিছনে দাঁড়ালাম। ভেতরে যাবো না, আমি নিচে অপেক্ষা করতেছি, তুমি আসো। আচ্ছা, আসতেছি। নীলিমা প্রশ্ন ভরা দৃষ্টি নিয়ে তাকালো। আমি তার চাহনি দেখে বললাম, ইন্টারভিউ দিতে যাচ্ছি। ওনার বন্ধুর অফিসে চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। ও আচ্ছা, যাও। রেডি হয়ে নিচে গেলাম। উনি গাড়িতে বসে আছে। আমাকে দেখে ইশারায় উঠতে বলল। ওনার পাশে বসে আতরের ঘ্রাণ পেলাম। বেশ ভালোই লাগে আতরের ঘ্রাণ। লোকটার দিকে তাকালে সব সময় আমার মাথায় একটা জিনিসই ঘুরে। লোকটা সিঙ্গেল হয়েও মিঙ্গেল ছাড়া বাসা ভাড়া দেয় না কেন? তবে শুনেছি নিচের তলায় একজন থাকে, তার আত্মীয় তাই রেখেছে। তার ব্যাপার ভিন্ন। কিছু দূরে এগোতেই গাড়ি থেমে পড়লো। বাড়িওয়ালা চাচা গ্লাসের বাইরে মুখ বের করে বলল, অবন্তী, কই যাও? এই তো আঙ্কেল, ভার্সিটি। আমি ওইদিকে যাব, উঠে আসো, ছেড়ে দেই। না, আপনারা যান, 3 জন বসলে সমস্যা হবে। আরে কোনো সমস্যা নাই, তুমি আসো তো।
এত দূর তুমি হেঁটে যাবে নাকি? আচ্ছা। গোলকাল মুখ, সাদা চশমা, ঘন চুল, রোদে ঝকমক করছে নাকটা। বেশি লম্বা না, তবে তার গোল আকৃতির মুখে বেশ মানিয়েছে। মেয়েটা আমার পাশে এসে বসতেই বুঝলাম চাচার আতরের গন্ধ হাওয়ায় মিলিয়ে গেছে। মিষ্টি একটা দামি ব্র্যান্ডেড পারফিউমের ঘ্রাণে গাড়িটা পরিপূর্ণ। বরাবরের মতোই এবারও বুক ভরা নিঃশ্বাস নিতে ইচ্ছে করবে, তবে অন্যের পারফিউমের ঘ্রাণ কেন নিব? এই চিন্তায় ছোট ছোট নিঃশ্বাস নিতে লাগলাম। মেয়েটার সাথে চোখাচোখি হতেই সে বলল, আমি অবন্তী, আপনি? সানভি। বেশ মজার নাম তো। নামটা আপনার কাছে মজার কেন লাগতো? কারণ এই নামটা মেয়েদের। তো কি হয়েছে, সানিও তো মেয়েদের নাম। হুম, তা ঠিক, তবে আপনারটা আনকমন। সেটা জানি। চাচা পরিচয় করিয়ে দিল। মেয়েটা তার ভাইয়ের মেয়ে, ভার্সিটিতে পড়ে, এখানেই থাকে। ওই যে নিচতলায় মেয়েটা, আর আমার পরিচয় দিল সবচেয়ে উপরে তলায় নতুন বিয়ে করা ছেলে। বিবাহিত শুনে মেয়েটা মনে হয় কিছুটা হতাশ হলো। মুখের রিয়াকশন দেখে এমনই মনে হচ্ছে। কিছু দূর গিয়ে মেয়েটা নেমে পড়লো, চাচাও নামলো সামনের সাথে আমিও। বড় একটা বিল্ডিংয়ে ঢুকলাম, তারপর সোজা 8 তলায়। চাচাই সব ব্যবস্থা করলো, শুধু এটুকু বলল ছেলেটা পালিয়ে এসেছে, কোনো সমস্যা হবে না তো। চাচা বলল ওটার দায়িত্ব আমার, ব্যাস কাল থেকেই জয়েনিং। তবে আমার কাজ 3 দিন দিনে আর 3 দিন রাতে, রাতের 3 দিন বাসা থেকেই কাজ করতে পারবো, বাকি 3 দিন আসতে হবে অফিসে। নতুন একটা ল্যাপটপ হাতে ধরিয়ে দিয়ে কিছু কাজ বুঝিয়ে দিয়ে বাসায় পাঠিয়ে দিল। চাকরি হলো? হয়ে গেছে। বেতন কত? মাস শেষে টাকা হাতে পেলেই বলতে পারবো। হুম, ভালো। ক্ষুধা লাগছে প্রচুর, কিছু খাবার আছে? হুম, দাঁড়াও, আমিও খাবো। বসো, আসতেছি। ফ্রেশ হয়ে এসে বসলাম দুজনে খাবার টেবিলে। খাওয়া শেষে একটু ঘুমানোর, রাতে তো ঘুমোতে পারিনি, আর সোফায় শুয়ে অভ্যাস নেই। আজকে রাতে হয় একসাথে বিছানায় ঘুমাবো, নয়তো অন্য ব্যবস্থা করতে হবে। রাত হতে বেশি বাকি নেই, এই সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে। ছাদে উঠে দেখি নিচতলার মেয়েটা বসে আছে। আমাকে দেখে চেয়ারে বসতে বলল। মেয়েটার হাতে একটা গিটার, মনে হয় গান গাইতে পারে। মেয়েটা আমাকে বলল, গিটার বাজাতে পারেন? মনে মনে বললাম কতবার বাঁচাইলাম জীবনে। তারপরে নীলিমাকে বললাম, না আমি পারি না। গান গাইতে পারেন? অল্প অল্প পারি। ঠিক আছে, শুরু করি। আপনি শুরু করেন। মেয়েটা গাইতে শুরু করলো। প্রথমে লজ্জা লাগছিল, পরে দুজন যখন গাইতে লাগলাম তখন সব উধাও হয়ে গেল। বেশ ফ্রি মাইন্ডের মেয়ে, অল্পতেই কত আপন ভেবে নিয়েছে। এরকম মেয়ে খুব কমই পাওয়া যায়। দুজনে হাসতে হাসতে কথা বলছিলাম, হঠাৎ সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনলাম। কিছুক্ষণ পরে নীলিমা আসলো। আমাকে আর তাকে দেখে সে নিচে নেমে গেল। আমি ওটা নিয়ে কিছু না ভেবে মেয়েটার সাথে আড্ডা দিতে লাগলাম। ভালোই লাগছে মেয়েটাকে, বেশ হাসি খুশি, প্রাণবন্ত আর সুন্দরী। আসলে এমন মেয়েরা সুন্দরী হয়। মেয়েটার সাথে গল্প করে বেশ ভালোই লাগছিল। যাই, এবার রুমে যেতে হবে, রাত হয়ে গেছে, প্রচুর ক্ষুধাও লেগেছে। তারপর রুমে গিয়ে নীলিমাকে বললাম, নীলিমা কি রান্না করেছেন? ওই, তুই নাম ধরে কেন ডাকলি? কলার চেপে ধরে বলল, সরি আপু, কি রান্না করছেন? রান্না হয় নাই। তোকে কৈফত দিতে হবে নাকি? আজকে রান্না হবে না, যা ঘুমা। নয়তো নয়তো কি? নয়তো বাল। পিছিয়ে কি বলেন এসব? তুই যদি এখন চুপ না করস তো মাথা ফাটাই দিব। রেগে আছেন কেন? কেউ কিছু বলেছে? দাঁড়া, তুই নড়বি না। আমি দৌড়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম, নয়তো মাথা ফাটিয়ে দিবে। বাট হঠাৎ এত রেগে গেল কেন? মেয়েটার সাথে কথা বলতে দেখে নাকি? চলে নাকি তার? সে তো ভালোই বাসে না, চলবে কেন তাহলে? তার জ্বলছে কিনা জানি না, তবে আমার তো চলছে। মানে পেট আর কি। না খেয়ে থাকতেই পারি না। ওদিকে অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে গ্যাস্ট্রিকের ব্যথা চিনচিন করছে বুকে। মাঝে মাঝে এমনভাবে ব্যথা করে যে মনে হয় ভিতরে ছিঁড়ে গেল যেন। লাইট অফ করে সেও শুয়ে পড়েছে, আর আমি সোফায় শুয়ে বুকে হাত বোলাচ্ছি। আস্তে আস্তে বউ আমার ডাক্তারি পড়তেছে, অথচ কেমন শুয়ে আছে এখনো। সোফায় এপাশ ওপাশ করতে করতে একটা সময় নিচে পড়ে গেলাম। শব্দ না হলেও বুঝতে পারলাম সে চোখ মিলে তাকিয়ে আছে আমার দিকে, এমন একটা উচ্চক দৃষ্টিতে তাকিয়ে আছে, একদম মনে হতেই ঘুমানোর চেষ্টা করলাম। যেহেতু খাবার নাই তাই জেগে থাকার কোনো মানেই হয় না, বরং ঘুমোতে পারলে ভালো লাগবে। রাত বাড়তে থাকে, সবাই ঘুমিয়ে ব্যস্ত, আর আমি অন্ধকারে তাকে খুঁজে বেড়াই। সকাল হতেই শুরু হলো ঝামেলা। প্রায় 18 ঘন্টা আগে খেয়েছি, আর গত রাতের ব্যথা অনেকটা অসুস্থ করে তুলেছে। আজকে আবার অফিস যেতে হবে, কিছু খেতে হবে। মেয়েটাও তো না খেয়ে আছে, ওর জন্যও কিছু আনতে হবে।
অসুস্থ থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে বাইরে গেলাম গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে। তারপর হোটেল থেকে কিছু খাবার কিনে বাসায় ফিরলাম। রুমে ঢুকে দেখি সে নাই, হয়তো গোসল করতেছে। কিন্তু আমাকে যেতে হবে, প্রথম দিনই দেরি করলে চলবে না, নইলে দেখা যাবে আর চাকরিটাই থাকবে না। ব্যথা কমেনি, সেভাবে খাওয়া হয়নি, তাই হয়তো। যাই হোক, যেতে তো হবেই, যাওয়ার পথে না হয় খেয়ে নিব। নীলিমার খাবার সাজিয়ে রেখে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার জন্য চাকরি নতুন কিছু না, তাই সেই প্রথমবারের মতো ফিলিংস নেই। রাস্তায় বেরিয়ে দেখি কোনো রিক্সা নেই, কি আর করার, হেঁটেই যেতে হবে। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। বুকের ব্যথা কমলেও ভালো লাগতেছে না। ভাগ্য ভালো, মাঝ রাস্তায় রিক্সা পেয়ে গেলাম। অফিসে পৌঁছে কাজ বুঝে নিলাম। প্রথম দিন বেশি কাজ নেই। আমার পোস্টে আগে যে ছিলেন সে খুব কাজপ্রেমী ছিলেন, তাই সব কিছু তার গোছানো। আমার জন্য ভালোই হলো, বাড়তি কোনো পেইন নিতে হলো না। নীলিমার কথা মনে পড়তেই ভাবলাম তাকে কল দেই, কিন্তু কিভাবে দিব? সিম তো অফ। যাকে ফেসবুকে মেসেজ দেই, সে যতই আমার কাছে থাকুক সে তো দূরেই আছে। তাকে মেসেজ দিলাম খেয়েছে কিনা, কি করে এইসব, সেই এক কাহিনী। সিন হলো না, রিপ্লাইও আসবে না, তবে সে হয়তো দেখব আমার মেসেজগুলো। দিন শেষে বাসায় ফেরার পথে হঠাৎ মাঝ রাস্তায় নিচের তলার মেয়েটার সাথে দেখা। সে আমাকে দেখে রিক্সা থামিয়ে আমার পাশে এসে বসে পড়ল। আপনি এই সন্ধ্যাবেলা কোথা থেকে আসলেন? অফিস থেকে। আপনি? ফ্রেন্ডদের সাথে শপিংয়ে গিয়েছিলাম। ওহ ভালো, বেশি কথা বললাম না, কারণ নীলিমা এমনিতেই রেগে আছে। এখন যদি এইভাবে দেখে তাহলে খুব ক্ষেপে যাবে। মেয়েটার সাথে গায়ের ছোঁয়া লাগতে কেমন যেন অস্বস্তি লাগছে। নীলিমার সাথে হলে হয়তো একটু তার দিকে চেপে বসতাম, কিন্তু এটা অন্য কেউ, তাই কেমন জানি লাগতেছে। কোনো মতে তাকে বিদায় করে আমি হাঁটতে লাগলাম। কিছুটা পথ হেঁটে যাই, নীলিমার ভয়ে আজ হেঁটে ফিরছি। এই মেয়েটাকে আমার পিছনে ছাড়াতে হবে, নয়তো বিরাট ঝামেলার সৃষ্টি হবে। দরজায় নক করতেই দরজা খুলে নীলিমা প্রশ্ন করল, কোথায় ছিলা সারাদিন? অফিসে। এরপর থেকে না জানিয়ে কোথাও যাবা না। আর টেবিলে ওষুধ আর খাবার রাখা আছে, খেয়ে নাও। আপনি খাইছেন? সেটা তোমাকে ভাবতে হবে না। না খেলে খেয়ে নেন। আচ্ছা তুমি খাও। খাওয়া দাওয়ার পর যে ছাদের দিকে পা বাড়াইছি তখন নীলিমা বলল, ছাদে যাবা না তুমি? তোমার জন্য ছাদ বন্ধ। কেন? ছাদে গিয়ে অন্য মেয়েদের সাথে লাইন মারবা, তা কেন যেতে দিব? আমি প্রেম করলে আপনার কি? আমার অনেক কিছু। তোমার জন্য আমি এই বাসা হারাতে পারবো না। কিন্তু কোনো কিন্তু না, যাও ঘুমাও, নয়তো ফেসবুক চালাও, কিন্তু ছাদে যাবা না। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আজকে হয় সে আমার পাশে ঘুমাবে, নয়তো সোফায় গিয়ে ঘুমাবে। সে পড়তে বসলো আর আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন ঘুম আসবে কিন্তু ঘুম আসে না। আমিও কথা বলি না, এমন একটা ভাব যেন আমি ঘুমিয়ে গেছি। এরপর দেখি সে কি করে। প্রায় 2 ঘন্টা পড়ার পর হঠাৎ নীলিমা আমাকে ডাকতে লাগলো। আমি একটু নড়েচড়ে উঠলাম। মেয়েটা আমার শরীরে হাত দিয়ে বোঝার চেষ্টা করছে জেগে আছি কিনা। আমি ভিতরে ভিতরে কাঁপতেছি। এরপর কি হবে সেই চিন্তায় চোখের উপর থেকে আলোটা সরে যেতেই বুঝলাম লাইট অফ হয়ে গেল। হঠাৎ নীলিমা আমার কপালে একটা কিস করলো। আমি তো অবাক হয়ে গেছি, সে নিজে থেকে করলো এটা, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। হঠাৎ সে আমার চুলগুলোতে হাত দিল। চুলগুলো এলোমেলো করে দিয়ে হঠাৎ সরে গেল। তবে কি শেষ হয়ে গেল? না, এবার নীলিমা এসে আমার বুকে জায়গা করে নিল। কিছুই বুঝতেছি না কি হচ্ছে এসব। আমি তাকে জড়িয়ে ধরতেই তার শরীরটা আমার সাথে লেপ্টে গেল। অন্ধকারের পূর্ণতায় একটা হাসি দিয়ে তাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম। এমনটাই তো চাইছিলাম, সে এভাবেই থাকবে সব সময়। হয়তো সকাল হতেই সে আবারও বদলে যাবে। যদি এমন হয় তাহলে সকাল হওয়ার দরকার নেই, চাইলেই তাকে নিয়ে এভাবে হাজার রজনী থাকতে পারবো। সকাল কি হবে? মেয়েটাকে কি একটু ছুঁয়ে দিব? না থাক, বুঝে ফেলবে আমি জেগে আছি। আর চাইতে লুকিয়ে লুকিয়ে একটু আদর খাই। সে তো আমার বুকেই মাথা রেখে আছে। সে কি বুঝতে পারছে না হার্টবিট বেড়ে গেছে? বুকের ভিতর কেউ যেন পিটাচ্ছে এমন অবস্থা। সে তো ডাক্তারি পড়তেছে, এটুকু তো বুঝতে পারে। নাকি সবটা বুঝেও না বোঝার ভান করছে? সে যাই করুক, আমার বুকে মাথা রেখে ঘুমালেই হবে। সে কি ঘুমাইছে সারা রাত? আমি তো ঘুমোতে পারিনি। এমন লাগে কেন? মনে হয় ঘুমোলেই কিছু একটা মিস করতেছি। হয়তো ঘুমিয়ে গেলে জানতেই পারতাম না এই কঠিন মেয়েটা নরম করে একটা পাপ্পি দিয়েছে আমাকে। সকাল হতেই সব বদলে গেল আবারও। সে এমন একটা ভাব করছে যেন সে কিছুই জানে না। আমিও নর্মাল থাকার চেষ্টা করলাম, কিন্তু বারবার তার দিকেই নজর। না, এইভাবে তাকিয়ে থাকলে বুঝে ফেলবে। আমি বরং গোসলটা সেরে আসি।
অফিস যেতে হবে। গোসল শেষ করে এসে দেখি সে রান্না করতেছে। আমি তো ভাবছিলাম আজকেও বাইরেই খেতে হবে। ঘরের খাবার খেতে পারলে ভালোই লাগে, যদিও কোনো কোনো একটার কমতি বা বাড়তি থাকবেই। সেদিকে নজর দিলে তো আর বউয়ের হাতের রান্না খাওয়া হবে না। বউয়ের হাতের রান্না খেতে হলে এটুকু সহ্য করতেই হবে। খাওয়া শেষে অফিস চলে গেলাম। সেখান থেকে আবার বাসা, আর প্রতি রাতে তার পাগলামি তো আছেই। এভাবেই কাটছে দিনকাল। সাথে তো নিচের তলার মেয়েটা আছেই, সেও বন্ধু হয়ে গেছে। সময় কেটে যাচ্ছে ব্যস্ততার মধ্যেই। নীলিমাও ব্যস্ত হয়ে তার পড়াশোনা নিয়ে। সে শুধু তার রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। ভাবতেছি আজকে রাতে আমি তাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তার পরীক্ষার আর 2 মাস বাকি। সে পড়াশোনা নিয়ে ব্যস্ত, প্রচুর রাতে খুব কম ঘুমায়। তাই আমারও সেই রকমই হয় না, কেমন জানি চেঞ্জ হয়ে গেছে কয়দিনে। সে যাই হোক, আমাকে জড়িয়ে ধরেই ঘুমায়। সে মনে হয় ভালোবাসে আমাকে। একটু রিস্ক তো নিতেই হবে। আজকে যা হওয়ার হবে, কিছু একটা করবই আজকে। এইভাবে আর কদিন, 2 মাস বাকি মাত্র। এখনও যদি তাকে না বোঝাতে পারি যে আমি তাকে ভালোবাসি, তাহলে হয়তো আর কখনোই বোঝানো হবে না। অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। তার প্রিয় বেলি ফুলের মালা আর একটা কেক কিনলাম। সারপ্রাইজ তাই বলা যাবে না, যদিও অনেকেই বুঝে ফেলেছেন। তবে একটু পর সব ভুল প্রমাণ হবে। আজকের দিনটা 23শে মে। মনে পড়ে কি 23শে মে কি? বলাই হয়নি, মনে পড়বে কিভাবে? একটু পরেই জানতে পারবেন। রুমে ঢুকে দেখি সে পড়তেছে। নীলিমা, একটু ছাদে আসবেন? ছাদে কেন? আরে আসেন না, একটু দরকার আছে। ঠিক আছে, আসতেছি, তুমি যাও। না, এখন আসবেন, তাড়াতাড়ি করেন। বাইরে মেঘ ডাকতেছে, বৃষ্টি আসবে মনে হয়। অনেকটা টেনে নিয়েই আসলাম। ছাদের কাছে এসে চোখ বেঁধে দিলাম। কি করছো? চুপচাপ থাকুন। মেয়েটাকে নিয়ে ছাদের মাঝখানে দাঁড় করালাম। ভয় লাগছে না একটুও? তাকে নিয়ে কত রাত কাটালাম, কতবার সে আমাকে না জানিয়ে কিস করলো, তার হিসেব নেই। এখন আর ভয় পাওয়ার কি আছে? আমি হাঁটু মুড়ে তার সামনে বসে পড়লাম। এক হাতে বেলি ফুলের মালা আর অন্য হাতে আংটি। তাকে চোখ খুলতে বলে তার দিকে তাকালাম। সে বুঝে গেল আমি কি চাই। গত 4 বছর অনেকবার বুঝিয়েছি, সামনে দাঁড়ানোর সাহস পায়নি। আজকে বলতেই হবে, ভয় নেই কোনো। সে তো আমাকে ভালোবাসেই। সব ভাবনা ভেঙে দিয়ে সে ঠাস করে একটা চড় মারল। সজোরেই মেরেছে, বেশ লেগেছে। ঠোঁটটা অল্প কেটে গেছে। সেটা নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। আমি জানতে চাচ্ছি মারার কারণ কি। গালে হাত দিয়ে বললাম, আপনি এমন করবেন জানলে কখনো এইখানে আসতাম না। তুমি এমন করলে জানলে আমি একাই আসতাম। তোমাকে ভালো ভাবছিলাম। আর তুমি? তা এখন আমাকে ভালো না বাসার কারণ কি? আমার বয়ফ্রেন্ড আছে, অস্ট্রেলিয়া থাকে। আমার পড়ালেখা শেষ হলে সে আমাকে বিয়ে করবে। বাহ, ভালোই তো। 4 বছর ঘোরালেন আমাকে, বাড়ি থেকে পালালেনও আমাকে নিয়ে, বিয়েটাও আমাকেই করলেন। আর এখন বয়ফ্রেন্ড চলে এলো অস্ট্রেলিয়া থেকে। বাহ। দেখো, এত কথা বলবা না, নইলে থাপ্পড় আরো কয়টা তোমার গালে পড়বে। থাক, আর কিছু বলতেও চাই না। ভুল আমারই বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল? কিছু না, বলেই ছাদ থেকে নেমে আসলাম। আগেই বলতে পারতো এই কথা। আর এত অভিনয় বা কি দরকার ছিল? এভাবে কষ্ট না দিলেও পারতো। আর যা যা করলো, কিস, জড়িয়ে ধরে ঘুমানো, আরও কত কি, এসব কি সব মিথ্যে ছিল? নাকি ব্যবহার করে ছেড়ে দিল? যদি বয়ফ্রেন্ডই থাকতো তো এসব করার কি দরকার ছিল? ইচ্ছে হইতেছে তার গালে ঠাস করে কয়টা চড় দিতে। ভালোবাসবেই না যেহেতু, তাহলে আমাকে নিয়ে খেললো কেন? আমি নিজেও তো বোকা। তার ছলনায় কেনই বা পা দিলাম? যাই হোক, যা করার তা তো করেই ফেলেছি। ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। পাগল ছিলাম তার জন্য, তাই সেও আজ পাগল বলেই দূরে ঠেলে দিল। আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত? আর তো মাত্র কয়টা দিন, থেকেই যাই। 2 মাস সময় সে থাকুক চোখের সামনে, তারপর সে অন্য কারো হয়ে যাবে। ভালো লাগতেছে না, ছাদে যাব আবারও। সে নিচে নামতেই আমি ছাদে চলে গেলাম। কান্না পাচ্ছে না মোটেও। অবহেলায় অভ্যস্ত, তবে এরকম ভাবে না। তবুও শুয়ে যাচ্ছে। তবে কষ্ট হচ্ছে এটা ভেবে সে অন্য কাউকে ভালোবাসে। আমি সেটা জানি না। আর দোষ তাকে দিয়ে লাভ নেই। ব্যর্থতা তো আমারই। আমি বোঝাতে পারিনি ভালোবাসি তাকে। শুধু ভালোবেসে গেছি পাগলের মতো। আকাশ মেঘলা, বৃষ্টি নামবে মনে হয়। আগামীকাল শুক্রবার, অফিস নেই। মেয়েটা বৃষ্টি নামলেই ভিজতে চাইতো। আজও কি ভিজবে? মনে হয় না। সে যাই করুক, তাকে নিয়ে আর ভাববো না আমি। তাকে নিয়ে ভাবার লোক আছে এখন। যদি জানতাম সে অন্য কাউকে ভালোবাসে তো 4 বছর আগেই ছেড়ে দিতাম। কষ্ট করে এই পর্যন্ত আনতে হতো না রিলেশনটাকে। বাসায় কল দিয়ে সত্যিটা বলা দরকার। সত্যি না মিথ্যাটা বলতে হবে। সত্যি বললে তো আবারও ঝামেলায় পড়বে। আমি চাই না আমার জন্য সে ঝামেলায় পড়ুক।
আমি আর বাসায় যাব না। এই শহরটা ভালো লেগে গেছে, সাথে চাকরিও আছে, এখানেই থেকে যাব আমি। ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করলাম। বারবার মনে হচ্ছিল না বলাই ভালো, তারপরেও শেষমেশ কল দিলাম। হ্যালো হ্যাঁ বাবা বল। আম্মু, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আসলে নীলিমা আছে না, ওকে নিয়ে পালিয়ে এসেছে ঠিকই, তবে বিয়ে করিনি। সে শুধু তার পড়ালেখা শেষ করার জন্য আসছে। আমরা একে অপরকে ভালোবাসি না, শুধুমাত্র তার হেল্প করেছি আমি। কি বলতেছিস এসব? সেদিন বললে বিয়ে করেছিস, আবার আজকে বলিস করস নাই। আব্বুকেও বলে দিও, সে তো আর আমার সাথে কথা বলবে না, তুমিই জানিয়ে দিও। আচ্ছা কিন্তু মেয়েটা কেমন আছে? ভালোই আছে। আচ্ছা আম্মু, আমি পরে কল দিবনে। আচ্ছা সাবধানে থাকিস। আচ্ছা, খেয়াল করি নাই, কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে গেছে। এই চোখে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আকাশের বৃষ্টিও নামুক, একসাথে দুই বৃষ্টি, একটার পানি মিষ্টি, আরেকটা নোনতা। পার্থক্য এখানেই। জীবনটাও এরকমই, একদিকে মিষ্টি পানি, আরেকদিকে নোনা। যতই মিষ্টি পানির দিকে যাওয়ার চেষ্টা করবে নোনা পানি তোমার দিকে ততটাই এগিয়ে আসবে। এই বাড়ির ছাদে মনে হয় কেউ ওঠে না, সবসময় ফাঁকাই পড়ে থাকে। না, আর থাকা যাবে না, ছাদে বৃষ্টি নামবে, ক্ষুধাও লাগছে প্রচুর। আজ থেকে আর কষ্ট করে দুজনের খাবার রান্না করতে হবে না তাকে, খাবারটা আমি চালিয়ে নিব। সে খেয়ে নিয়েছে, আমার খাবারটা টেবিলে রাখা আছে। লজ্জাহীন হলে খেয়ে নিতাম, সামান্য লজ্জা আছে বিধায় খেতে পারলাম না। গলা দিয়ে নামবে না এ খাবার। একটা জিনিস প্রচুর ভাবাচ্ছে, তার বয়ফ্রেন্ড আছে, সেটা না জেনেই আমি প্রপোজ করেছি। এতে চর মারার কি আছে? হয়তো রাগ করে মারছে, কিন্তু ধুরো, আমি বা এত ভাবছি কেন? আমি আমার মতো থাকবো, সেও ভালো থাকবে। হয়তো আমিও রাতের গভীরতা বেড়ে গেছে, সে ঘুমোচ্ছে, আমার ঘুম পাচ্ছে না। কিসের একটা নেশা যেন মাথায় লেগে গেছে, ঘুমোতে পারছি না। আচ্ছা, রাত হলে তো সবাই ঘুমায়, রাত জেগে থাকে কেন? সে কি দিনে ঘুমায়? চাঁদি বা রাতে কেন ওঠে? দিনেও তো উঠতে পারতো, রাত হলেই কেন অন্ধকার হতে হবে? কেনই বা চারপাশটা এত নীরব হয়ে যাবে? কেন দিনের মতো ব্যস্ততা থাকবে না? রাত হলেই কেন এত স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে? কেনই বা বুক ভরা হাহাকার হৃদয় স্পন্দন করবে? নেই কোনো উত্তর, তবুও রাতকে ভালোবাসি, সাথে তোমাকেও। তোমাকে ভুলে থাকা সম্ভব না। যতটা কষ্ট তোমার দূরে থাকায়, তার চাইতে বেশি কষ্ট তোমাকে ভুলে থাকার চেষ্টায়। নীলিমা, বুঝো না তুমি? একটুও কি বুঝতে পারিনি এতদিনে? এসব ভাবতে ভাবতে চোখের কোণে নোনা পানি জমে গেল। আমরা বাঙালি খুব আবেগী, অল্পতেই কেঁদে ফেলি। রাতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল, জানি না কখন ঘুমাইছি, তবে মাথা ব্যথার জন্য বুঝতে পারতেছি অনেক দেরিতেই ঘুমিয়েছি। উঠে গোসল করলাম, গোসল করে একটু ভালো লাগতেছে। 10টা বেজে গেছে, ক্ষুধা লেগেছে প্রচুর, খেতে হবে। রান্নাঘরে গিয়ে দেখি খাবার আছে, কিন্তু আমি এসব খাবো না। কারণটা কারোরই অজানা নয়। নিজেই ডিম ভাজি করলাম 2টা, পুড়ে গেছে অনেকটা, তার উপর লবণ দিইনি, কি একটা বিশ্রী স্বাদ। তবুও জোর করেই খেলাম। পেট খারাপ হবে শিওর, তারপরেও খেতে হলো, কিছুই করার নেই। শুক্রবার, আজ অফিস নেই, বাইরে থেকে ঘুরে আসি ভাবছিলাম। হঠাৎ নিহালের কল আসলো। হ্যালো। হ্যাঁ সানবি, বলছিলাম যে একটু শপিংয়ে যাব, আপনি কি ফ্রি আছেন? শপিংয়ে যাবেন? হ্যাঁ চলুন না, আজ তো অফিস নেই। হ্যাঁ, যেতেই পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে। আচ্ছা আপনি থাকেন, আমি আপনার বাসার সামনে আসতেছি। আচ্ছা, আসলে প্রচুর ক্ষুধা লাগছে। পুরা 2টা ডিম খেয়ে কি আর পেট ভরে? আমরা বাঙালিদের ক্ষুধা একটু বেশি, শুধু খাওয়ার না, সব কিছুরও ক্ষুধা বেশি। ওহ, নিহায়াকে বলা হয়নি, একসাথে জব করি, বন্ধুসুলভ, ফ্রি মাইন্ডের, আর প্রচুর দুষ্টামি করে। যাকে মন খুলে সব কথা বলা যায়, এমন একটা মেয়ের প্রেমে পড়লেই ভালো হতো। বোকার মতো পড়েছি তো পড়ছি সিনিয়র মেয়ের প্রেমে, যার সব দিক নরম, শুধু আমার দিকটাই শক্ত। শেষমেশ যাও এত দূর আসলাম, তারপর তৃতীয় পক্ষ এসে বাহাত ঝুঁকিয়ে দিল। জীবনটা বেদনা, মাঝে মাঝে হাসি পায়। কি এমন আছে ওর মধ্যে যার জন্য অন্য কাউকে ওর জায়গায় ভাবতে পারি না? উত্তর জানা নেই, তবে এটুকু জানি তাকে ছাড়া বাঁচতে পারবো না। তবে অগুছালো একটা জীবন নিয়ে কখনো গুছিয়ে নিতে পারবো না। মেয়েটার ইগো অনেক, সিনিয়র আপু, ইগো তো থাকবেই। আজকাল তার দিকে তাকাতেও লজ্জা লাগে, ছোট মনে হয় নিজেকে। 40 মিনিট পর আবারও নিহায়ার কল। নিচে আসো। আচ্ছা আসতেছি। পিছনে তাকিয়ে দেখি নীলিমা। ওসব দেখার সময় নেই আমার, এমনিতেও বেশি সামনাসামনি হতে চাই না, আর হাঁ করে তাকিয়েও থাকতে চাই না। নিচে নেমে দেখি নিহায়া গাড়িতে বসে আছে। আমাকে দেখে বাইরে বের হলো, তারপর দুজনে ভিতরে গিয়ে বসলাম।
নিহায়ার দুইটা জিনিস খুব গোলমেলে লাগে আমার। প্রথমত, টাকাওয়ালা বাবার মেয়ে হয়েও নিজের খরচ নিজে চালায়, ও জব করে। আর একটা জিনিস হলো, প্রতিদিন তো মডার্ন ড্রেস পরে, আজকে আবার শাড়ি। সুন্দর লাগছে তাকে, স্লিম পেটটা দেখা যাচ্ছে। এটাই সবচেয়ে বাজে লাগছে। শহরের মেয়েরা শাড়ি পরলে পেট খোলা রাখবেই, তার দিক থেকে ঠিক আছে। তবে আমাদের মতো ছেলেদের জন্য মোটেও ঠিক নেই। আমাদের কাছে এটা বেমানান। বিরিয়ানি খাবা? হঠাৎ তুমি বলায় কিছুটা আনইজি ফিল হচ্ছে। ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলো। বিরিয়ানির গন্ধ পাচ্ছি। এটা রেস্টুরেন্টের না, বাসায় বানানো। সেটা গন্ধ শুকতেই বুঝতে পারছি মেয়েটা কি বিরিয়ানি রান্না করতে পারে নাকি। রান্না কে করেছে? আম্মু। আমি ভাবলাম আপনি করছেন। আমি এসব পারি না। আর আপনি বলো কেন? আমি কি তোমার বড় নাকি? না, আসলে সবাইকে আপনি বলে অভ্যস্ত, তাই। চেঞ্জ করো আজকে থেকে। তা তোমার বউয়ের কি খবর? আর খবর, মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছে বলো তো? কিছু না। হঠাৎ তোমার মুড অফ হয়ে গেল, আর সেটা বউয়ের কথা বলতেই? কিছু তো হয়েছেই, বলো আমাকে। আরে কিছু না, এমনিতেই। বলবে কি না? আচ্ছা, আগে শপিং শেষ করুন, তারপর বলবো। আচ্ছা, মনে থাকে যেন। মেয়েটার পাশে আমি হাঁটছি, খেয়াল করছি সবার নজর আমাদের দিকেই। কি এমন ইন্টারেস্টিং জিনিস পেলো যে তাকিয়ে আছে। অবশ্য পাশে সুন্দরী মেয়ে নিয়ে ঘুরলে তাকানেরই কথা। নিহায়াকে ডেকে বললাম, পেটটা ঢাকো, সবাই তাকিয়ে আছে। উত্তরে সে মুচকি এসে শাড়ি ঠিক করে নিল। আর চাহনি কেমন গোলমেলে লাগছে। আমি মনে হয় কন্যা রাশি, নইলে মেয়েরা এত আকর্ষিত কেন হয়। শুধু নীলিমের বেলাই হলো না, তার বিরক্তিকর কারণেই রয়ে গেলাম। 2 ঘন্টা ধরে ঘুরছি, তার কিছুই পছন্দ হয় না। অবশেষে আমার পছন্দ মতো একটা শাড়ি কিনল। হঠাৎ শাড়ির প্রতি এত আকর্ষণ কেন হলো বুঝতে পারছি না। বিয়ের ভূত চাপছে নাকি মাথায়? মেয়েদের মাথায় বিয়ের ভূত চাপলেই তারা শাড়ি পরবে, মেহেদি দিবে, বারবার আয়নায় নিজেকে দেখবে। যাই হোক, শপিং শেষ করে আবারও রওনা দিলাম। হঠাৎ মাঝপথে গাড়ি ব্রেক। তোমার কি হয়েছে সেটা বলনি, বলো এবার। ড্রাইভার আসে, পার্সোনাল বিষয় পরে একদিন বলবো। নামো। গাড়ি থেকে নেমে মেয়েটার পিছু পিছু হাঁটতে লাগলাম। 5 মিনিট হাঁটার পর একটা নির্জন জায়গায় চলে আসলাম। এখানে বলা যাবে নাকি কেউ শুনবে? না, বলা যাবে, তবে আমি বলতে চাচ্ছি না। বলবা না মানে? কথার কোনো দাম নেই তোমার? আচ্ছা শুনো তাহলে। তারপর ওকে সব কিছু খুলে বললাম। বলতে বলতে কখন চোখে পানি জমে গেছে বুঝতে পারিনি। মেয়েটার চোখেও পানি। হয়তো আমার গল্পটা একটু ইমোশনাল, তবে নীলিমার চোখে কখনো পানি দেখিনি। তুমি এত ভালোবাসার পরও মেয়েটা বুঝলো না? দেখো, দোষটা ওর না। সবাই যে সবাইকে ভালোবাসবে তা কিন্তু না। আমি যেমন তাকে ভালোবাসি, সেও আরেকজনকে বাসে। আমি যেমন তাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না, তেমনি সেও তো ভালোবাসে আরেকজনকে। তার দিকটা বুঝতে হবে। হুম। আচ্ছা চলো, মাথা ব্যথা করতেছে, রাতে ঘুম হয়নি। তুমি এত কষ্ট চেপে রাখতে পারো, বাইরে থেকে বোঝা যায় না। তোমাকে সবসময় হাসি খুশি দেখতাম। বাদ দাও তো। বাসায় যাবা তুমি নাকি আমি একাই যাব? আচ্ছা চলো। সারাটা পথ তার দৃষ্টি আমার উপর থেকে সরেনি। এই জন্যই বলতে চাইনি। বেশিরভাগ মেয়েই এমন ছেলেকে ভালোবাসে যার বাজে একটা অতীত থাকে। আপনি ফেসবুকে স্যাকা খাওয়া পোস্ট দিন, আপনার ডিপ্রেশন কাটানোর জন্য দেখেন কত মেয়ে মেসেজ দেয়। বাসার সামনে এসে নামিয়ে দিল নিহায়া। শুক্রবারের নামাজটা মিস হয়ে গেছে আজ। অন্যদিন হলে নীলিমা জিজ্ঞেস করতো কোথায় গিয়েছিলাম, কিন্তু আজ করবে না, করলেও উত্তর পাবে না। রুমে ঢুকে দেখে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছে সেটা বুঝতে বেশি সময় লাগলো না। সে যার সাথে কথা বলুক, আমার আর বলার কিছু নাই। একটু একটু করে কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আবারও সেই দূরেই আসতে হলো। আমারও চেষ্টা করা উচিত তাকে ছাড়া থাকার। 2 মাস তো মাত্র, তারপরই সে অন্য কারো। অবশ্য এখনও বা আমার কই, বরাবরই অন্য কারো। আফসোস থেকেই যাবে তাকে নিয়ে। তবে সে ভালো থাকলে আমার কিছু লাগবে না আর। প্রতিটা ছেলেই চায় তার ভালোবাসার মানুষটা সুখে থাকুক, সেটা হোক তাকে ছাড়াও। যদি ছেলেটা তাকে ভালোবাসে তবেই। ভালোবাসা তো তখন সার্থক হবে যখন প্রিয় মানুষটার মুখে হাসি ফোটাতে পারবেন। তাকে কাঁদিয়ে ভালোবাসা প্রমাণ করতে চাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। তোমাকেও আমি ততটাই চাই যতটা চাইলে তোমার হাসিতে আমি হাসবো। হোক না তোমার হাসির কারণ অন্য কেউ, তাতে কি? লুকিয়ে থেকে তোমার হাসির মূল কারণটা আমিই থাকবো। তুমি জানতেও পারবে না। মেয়েটার দিকে তাকাবো না ভেবেও একবার দেখার জন্য তাকালাম। তার মুখে হাসি আর আমার বুকে হাহাকার। ইস, এই হাসি মাখা মুখটা যদি বুকে চেপে রাখতে পারতাম, যদি এই অবুঝ মনের আর্তনাদ সে বুঝতো, তবে আজ তার পুরো অধিকারটা আমারই থাকতো।
তার মায় আটকে গেছে, ছাড়তে পারলে ভালো, না পারলে কাঁদতে হবে সারা জীবন। নীলিমা, তুমি কি বুঝো না কিছুই? সত্যি কি বুঝো না? শুধু একটাবার বোঝার চেষ্টা করো, আর অন্য কারো হতে পারবে না। মেয়েটার দিকে তাকিয়ে ভাবনায় পড়ে গিয়েছিলাম। ঘোর কাটতেই বুঝলাম তাকে লুকিয়ে তার দিকে তাকানো অসম্ভব। সে কিছু বলল না, বললাম না আমিও। সে থাকুক, এভাবেই হোক না অন্য কারো। অনেক কথা বলার আছে, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যেন কথা, তবুও জোর করে চেপে আছে। জমা থাকুক সব তার বিয়ের পর। চোখ বন্ধ করে শুয়ে আছে, যাতে তার অমন অদ্ভুত চাহনি না দেখতে হয়। কেমন জানি লাগে সে তাকালে। এর চাইতে ভালো চোখ বন্ধ করে থাকা। ভাবনাতে তুমি নীলিমা। ঘুম কি আসবে? হয়তো আসবে, হয়তো না, কিন্তু ভাবনাতে তুমি আসবেই। পুরোটা ঘিরেই তো তুমি। না, ছন্দ আর মিলে না। শব্দগুলো জটিল লাগে তার বিরহে, কেমন জানি গুলিয়ে যায়। সন্ধে হতেই ঘুম ভেঙে গেল। বুঝতে পারতেছি না সন্ধে না সকাল। আমার প্রায়ই এমন হয়, বিকেলে ঘুমালে মনে হয় সকাল হয়ে গেছে। অবশ্য সকাল হলে খারাপ হতো না, রাত হলে তো তার ভূত মাথায় চাপে। তাকে দেখলাম রান্না করতেছে, আমাকে দোকানে যেতে হবে খাবার আনতে। ঘুম থেকে ওঠার পর স্বভাবতই ক্ষুধা লাগবেই আমার। বাসা তো থাকতাম রাজপুত্রের মতো। আমি ঘুমালে আম্মু খাবার রেখে যেত আমার রুমে। এখানে না আছে আম্মু, না আছে বউ, খাবার কে রাখবে? হাত মুখ ধুয়ে বের হতেই ধাক্কা লাগলো নীলিমার সাথে। সেও ঢুকছিল, আমিও বেরোচ্ছিলাম। জানি না দোষকার, তবুও সরি বলে চলে আসলাম। কথা না বাড়ানোই ভালো। তাকিয়েছিলাম তার চোখের দিকে, বুঝিনি তার চোখের ভাষা। থাক, আর বুঝে কি হবে? বাঙালির আবেগ বেশি, ভালোবাসাও বেশি, আবার অভিমানটাও তার চেয়েও বেশি। তার চেয়ে বেশি জেদ। অভিমান ভাঙানো যায়, কিন্তু জেদ, সেটা অত সহজ নয়। বাঙালি আবার চেঁচড়ামিতে পাকা, বিশেষ করে ছেলেরা। একটা মেয়ের জন্য কি যে কি করতে পারে তার কোনো হুদিস নেই। আমিও ব্যতিক্রম নেই। অনেক কিছুই করেছি তোমার জন্য, এখনও অনেক করা বাকি। কিন্তু আমি কি আর পারবো? তার আগেই জেদ চেপে গেছে তোমাকে ভালো রাখার। হোটেলের খাবার আমার ভালো লাগে না, শুধু বিরিয়ানি ছাড়া। সবসময় তো আর বিরিয়ানি খাওয়া যাবে না, যা আছে তাই খেতে হবে। পকেটে টাকা কম, এভাবে আর 3 দিন চলবে, তারপর না খেয়ে চলতে হবে। খেতে বসছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। নাম্বার না দেখেই রিসিভ করলাম। হ্যালো। কোথায় তুমি? হোটেলে কেন? আঙ্কেল আসছে, বাড়িওয়ালা, তোমাকে বাসায় আসতে বলতেছে। আচ্ছা, কি আর করার, ক্ষুধা থাকা সত্ত্বেও না খেয়েই বাসায় ফিরলাম। অবশ্য রাতের জন্য নিয়েছি। আঙ্কেলটা অনেক ভালো, তাই উনি ডাকলে আর দেরি করি না। অনেকটা অবাক আমি নীলিমার এমন কথাবার্তায়। হয়তো আঙ্কেল আছে, তা না হইলে খোঁজে নিত না। দেখে গিয়ে আঙ্কেল কি বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলে এই সন্ধ্যাবেলা? একটু বাইরে গিয়েছিলাম আঙ্কেল। আচ্ছা, আগে মিষ্টি খাও, তারপর বাকি কথা বলতেছি। কিসের মিষ্টি আঙ্কেল? খাও তো আগে। এবার বলুন। নিচের তলা যে মেয়েটা থাকতো অবন্তী নাম, তার বিয়ে বৃহস্পতিবার, আর সবকিছু এখানেই হবে। আমি তোমাকে সবকিছু দেখাশোনার দায়িত্ব দিতে চাই। আমি একা মানুষ, এত কিছু কিভাবে সামলাবো? আপনি টেনশন করেন না, আমি দেখে নিব সব। আমার জন্য ভালো, একটু ব্যস্ত থাকবো। কথাটা বলে নীলিমার দিকে তাকালাম, তার মুখে হাসি। বিব্রত হয়ে আমিও হাসলাম, শুধুই লোক দেখানো হাসি, আর কিছু না। আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করলাম, মনটা কিছুটা হলেও হালকা হলো। বৃহস্পতিবার মানে আর 5 দিন কাজ শুরু করে দিতে হবে। অফিস থেকে ছুটি নিতে হবে। বাসায় আসার পর থেকেই পারফিউমের ঘ্রাণ পাচ্ছিলাম নীলিমার, হয়তো তবে ঘ্রাণটা মিষ্টি। আজ সে আমার বুকে মাথা রেখে ঘুমালে বুক ভরে ঘ্রাণটা নিতে পারতাম। ইচ্ছেটা অনেক বড়, তবুও পূর্ণ হলো খারাপ হতো না। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই, এই ইচ্ছেটা তার পূরণ হবে না। রাতের জন্য কেনা খাবারটা খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আজ কেমন ঘুমটা খুব তাড়াতাড়ি চলে আসলো। সকালে ঘুম ভাঙতেই চোখ পড়ল নীলিমার দিকে, বাচ্চা মেয়ের মতো গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। যদিও শীতকাল না, তবুও সকালবেলা একটু ঠান্ডা লাগে। তারপরেও ফ্যান চলছে ফুল স্পিডে, সে কাঁপতেছে। কাঁথাটা তার গায়ে দেওয়ার সময় খেয়াল করলাম তার গায়ে জ্বর প্রচণ্ড। প্রিয়জনের অসুস্থতার রাগ আর থাকে না। আমিও পারলাম না, জ্বরটা একটু বেশিই ছিল। তার গায়ে কাঁথাটা চাপি দিয়ে বসকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার বউয়ের খুব জ্বর, আর আপনার বন্ধুর বাসায় তো বিয়ে, তাই স্যার 10 দিনের ছুটি চাই আমার। 10 দিন একটু বেশি হয়ে যায় না? স্যার, বিয়ের পর সব কাজ আমার উপর, একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, 10 দিন পরই নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব তাহলে। ধন্যবাদ স্যার। ইটস ওকে। ডাক্তারকে কল দেওয়ার সময় মনে পড়লো সে নিজেই ডাক্তারি পড়তেছে, তাহলে এসব ওষুধ তার কাছে থাকবে শিওর। তার ব্যাগ হাতে ওষুধ পেলাম, কিন্তু খাবার তো নেই। বাইরের খাবারও তো খাওয়া যাবে না,
তার যদি আরও শরীর খারাপ হয়। এই ভেবে রান্নাঘরে ঢুকে পড়লাম। এতদিন তো বেহায়ার মতো কত কিছুই করলাম, আজও না হয় করি। সে না মানুক, আমি তো তাকে ভালোবাসি। ডিম ভাজি করলাম 2টো। জ্বর আসলে খাওয়ার রুচি কমে যায়, তাই বেশি কিছু রান্না করলাম না। এতেই কাজ চলে যাবে তার। আমি বাইরে থেকে খেয়ে নিব। হাত মুখ ধুয়ে তাকে ডাকলাম। কি বলে ডাকবো সেটা ভাবতে লাগলাম। বউ তো আর বলা যাবে না, না ডাকা যাবে নাম ধরে। আপু বলাটাই বেটার। না থাক, আপু বলতে পারবো না। জোরে চিল্লাই তাহলে কি উঠবে? পরে আবার থাপ্পড় মারবে। ডেকে দেখি ওঠে কিনা। এই যে শুনছেন, উঠুন, সকাল হয়ে গেছে। গায়ে হালকা ধাক্কা দিতেই নীলিমার ঘুম ভেঙে গেল। জ্বরে তার মাথা ভারী হয়ে আছে মনে হয়, মাথা তুলতে পারছে না। বেহায়া আমি তাকে কোলে তুলে নিলাম। মেয়েটা পুরো শরীরটা ছেড়ে দিয়েছে আমার উপরে। তাকে নিয়ে বাথরুমে ঢুকলাম। তারপর ব্রাশ করতে বললাম। জানি না এটাও পারবে কিনা। সে নিজে থেকে ব্রাশটাও করলো না, আমাকেই করিয়ে দিতে হলো। ভাবছিলাম এভাবে একদিন বউয়ের দাঁত ব্রাশ করিয়ে দিব। সে তো আর বউ হলো না, তবুও ইচ্ছেটা পূরণ হলো। যাই হোক, তার মাথা ভারী দেখে হালকা পানি দিলাম মাথায়। এত শক্ত মেয়েটাও এই জ্বরে নেতিয়ে গেছে। আমি কি সেটা সুযোগ নিচ্ছি? হয়তো মেয়েটাকে আবারও কোলে করে বিছানায় এনে আধশোয়া করে পিঠের নিচে বালিশ দিয়ে দিলাম। তারপর একটা ডিম ভাজি খাইয়ে দিয়ে ওষুধ খেতে বললাম। সে ওষুধটা খেলো না। ওষুধটা খান। না, কেন? এত অল্প অসুখে ওষুধ খাওয়া উচিত না। অল্প? অল্পই তো। সেজন্যই তো নিজে থেকেও খেতে পারছেন না, আমাকেই খাইয়ে দিতে হলো। দিলা কেন? আমি বলছি খাওয়াতে। আপনি না, কথাটা বলে বেরিয়ে আসলাম। সে কারণ খুঁজুক, আমি খেয়ে আসি। আর তার জন্য ভালো ওষুধ আনতে হবে। এসব নাপা খেয়ে কাজ হবে না। অনেক জ্বর গায়ে। বাইরে থেকে খেয়ে তার জন্য ওষুধ আনতে গেলাম। ডাক্তার দেখি পুলিশের মতো প্রশ্ন করতে শুরু করলো। রোগী কি হয়, বয়স কত, দেখতে সুন্দর কিনা, কতদিন ধরে বিয়ে হয়েছে। বুঝলাম না সুন্দর থাকলে কি ওষুধটা ভিন্ন নাকি। যাই হোক, ওসবের উত্তর দিয়ে ওষুধ নিয়ে আসলাম। রুমে ঢুকে দেখি মেয়েটা আধা শোয়া হয়ে বসে আছে, তার চোখে পানি। আমাকে দেখে চোখ মুছে নিল। আমিও কিছু না দেখার ভান করলাম। তাকে প্রশ্ন করার অধিকার নেই আমার। তার কাছে গিয়ে দেখি ওষুধে হাতও দেয়নি। ব্যাগ থেকে ওষুধ বের করে অনেকটা জোর করেই খাইয়ে দিলাম। সে ছোট বাচ্চাদের মতো নড়াচড়া করতে লাগলো। হাসি পেল আমার, কিন্তু সে একটু পরেই শান্ত হলো। তার চোখে পানি টলমল করতেছে। তাকে এইভাবে দেখে আমার চোখেও পানি জমে গেছে। তাকে ছেড়ে ঝটফট ওখান থেকে চলে আসলাম। আমি আর ভালোবাসা দেখাতে চাই না, শুধু যে কয়দিন আছে ভালো থাকার অভিনয় করি। আমি তার প্রতি এতটাই দুর্বল যে তার উপর রাগ করেও থাকতে পারি না। মন মানে না তাকে ছেড়ে থাকা। মন শুধু বলে যতদিন আছো কাছে থাকো। সে হয়তো বুঝবে না, বুঝলেও তাকে কষ্ট দিও না। তাকে তুমি ভালোবাসো, সে না বাসুক তুমি তো জানো তার কষ্টে তোমার কষ্ট হয়। তার শেষ পর্যন্ত পাশে থাকো যতদিন সে তোমাকে ছেড়ে চলে না যায়। হ্যাঁ, আমি মনের কথাই শুনি, তাই বারবার ফিরে আসি একটু ভালোবাসা পাওয়ার আশায়। এইসব ভেবে কাজ নেই, এখন একটু ঘুমাবো। বারবার চোখ লেগে যাচ্ছে। সে বিছানায়, আমি সোফায়। শালার মেয়ে না মানলেই সোফা মেনে নিবে। তোমাকে আরেকটা খাট কিনলেই হতো, সোফায় কেন ঘুমাতে হবে? আমার চোখ বন্ধ, তবুও মনে হচ্ছে একজোড়া চোখ আমার দিকে নজর রাখছে। আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলে তাকিয়ে দেখে ঘড়িতে 2টা বাজে। অনেক ঘুম হলো, এবার গোসল করতে হবে। অলস দিনগুলো ভালোই কাটতে যদি মেয়েটার সাথে সম্পর্কটা একটু অন্যরকম থাকতো। মেয়েটাকে দেখলাম ওঠার চেষ্টা করতেছে। কি করবেন? গোসল করব। ও আচ্ছা, তাহলে আপনি আগে যান, আমি পরে যাচ্ছি। আচ্ছা। সে উঠে দাঁড়ালো। 2 পা এগোতেই আমার উপর এসে পড়লো। আমি না থাকলে তার মুখের আকৃতি বদলে যেত আজ। দেখে চলতে পারেন না? মাথা ঘুরতেছে। গোসল করতে হবে না, গিয়ে ঘুমান। করতে হবে? না। হ্যাঁ। আচ্ছা যান, তাহলে গোসল করেন। মেয়েটা চুপসে গেল, মুখটা বাঁকা করে বলল। দেখো, আমি চলতেই পারছি না। এখন কি আমি গোসল করিয়ে দিব? না, বাথরুমে দিয়ে আসলেই হবে। আচ্ছা। মেয়েটাকে বাথরুমে ঢুকিয়ে দিয়ে আমি বিছানায় এসে বসলাম। ভাবতে লাগলাম, এই মেয়েটা কি সত্যি আমার হবে না? তাকে কি আপন করে পাবো না? আসলে আমার বেশিরভাগ সময় তাকে ভেবেই কেটে যায়। যতই ভাবি তার কথা, ভাববো না তত বেশি মনে পড়ে যায়। অনেকক্ষণ হয়ে গেছে সে বের হচ্ছে না। এই যে শুনছেন, বের হন তাড়াতাড়ি। কোনো উত্তর আসলো না। আবারও ডাকলাম, না, এবারও রেসপন্স নেই। কি করব এখন? কিছু হলো না তো আবার? ধুর, ভাল লাগতেছে না। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। দরজা খুলে দেখি সে নিচে পড়ে আছে। কি করব বুঝতে পারতেছি না। মেয়েটা এত জেদ করে। আজকে গোসল না করলে কি হতো? ভেজা কাপড়ে এভাবে থাকলে জ্বর আরও বাড়বে। নিচতলায় নেমে অবন্তীকে ডাকতে ডাকতে অনেক দেরি হয়ে যাবে।
বেশি কিছু না ভেবে কাপড়টা চেঞ্জ করিয়ে দিলাম, তারপর বিছানায় এনে শুইয়ে দিলাম। জানি না তার ড্রেস চেঞ্জ করে দেওয়ার ভুল করলাম নাকি, কিন্তু একটা দ্বিধা কাজ করতেছে। হাজার হোক সে আরেকজনকে ভালোবাসে। সন্ধেবেলা তার ঘুম ভাঙলো, ডাক্তার এসে দেখে গেছে, স্যালাইন দিয়ে গেছে। তার হাতে যখন সুই ঢোকাচ্ছিল আমার অবস্থা তখন বেহাল। যদি নীলিমাকে বিয়ে করি তো অসুখ হলেই সুই ঢুকিয়ে দেবে। সে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছিল আমার? সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করব, উল্টো আপনি প্রশ্ন করতেছেন, আজব। আমার মনে নেই, কিন্তু আমাকে এখানে আনলো কে? আমি। আমার ড্রেস? ওটাও আমি। কি? সরি, আপনার এমনিতেই জ্বর আর ওই অবস্থায় মাথা কাজ করছিল না, তো আমি কি করব? তাই বলে তুমি আমার ড্রেস চেঞ্জ করবা? তোমরা ছেলেরা সুযোগ পেলে ছাড়ো না। ছি, তোমাকে এমন ভাবিনি। হইছে, থামুন, এত বেশি বললেন না। আপনার শরীরের উপর অধিকার আছে আমার। সুযোগ হাজার ছিল, নিজেই ভেবে দেখুন। আর আসছে ছেলেদের নিয়ে খারাপ কথা বলতে। আপনার আর আমার কথা ভাবেন, একবার কে এমনটা সেটা নিজেই বুঝতে পারবেন যদি বিবেক থাকে তো। মেয়েটা আমার কথা শুনে চুপ হয়ে গেল। কি বলবে সে? তাকে কখনো কিছুই বলিনি। তার শরীরের প্রতি লোভ থাকলে কবেই তো ভোগ করতে পারতাম। সুযোগ অধিকার সব আছে, কিন্তু তার মনটা চাই আমার শরীর নয়। তার কাছে থাকাটা আমার ভুল হয়েছে। বিয়েটা শেষ হোক, চলে যাব তার থেকে দূরে। ভেবেছিলাম কয়টা দিন একটু পাশে থাকি, এই সময়টা আর হয়তো কখনোই পাবো না। কিন্তু আজ যেটা করলো আর সম্ভব না। তার খারাপ জিনিসগুলো আমি ভালো চোখে দেখি, আর আমার ভালো কাজগুলো তার চোখে খারাপ। অবশ্য আমি তো তার জীবনের কাঁটা, এমনই তো হবে। সন্দেহ হয়ে গেছে, আমি বাড়ি সাজানোর কাজে ব্যস্ত। নিজেকে ব্যস্ত রাখাই ভালো। তার থেকে দূরে দূরে থাকি, তার কাছে আর যাব না ওভাবে। আমার এটা বোঝা হয়ে গেছে যে তাকে আর পাবো না। আমি তাই নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো, সাথে ভালোবাসাও। 3 দিন হলো কথা হয় না মেয়েটার সাথে। সামনেই যায় না তার, কাজ করি, এখানেই খাই, সবার সাথে ঘুমাই। বেশ ভালোই কাটছে তাকে ছাড়া। ব্যস্ততা গ্রাস করে নিয়েছে, আর তাকে মনে না রাখাই ভালো। তবুও প্রতিটা সেকেন্ড ছটফট করি তার সাথে কথা বলার জন্য। বিয়ের আর 2 দিন বাকি। বিয়েটা হয়ে গেলেই আবারও ব্যস্ততা কমে যাবে। তবে তখন অফিস আছে, বাসায় দেরিতে ফিরবো, সমস্যা হবে না। মেয়েটাকে মাঝে মাঝে দেখি বেলকনিতে দাঁড়িয়ে বই পড়ছে অথবা কফি খাচ্ছে। সে ভালোই থাকতে পারে আমাকে ছাড়া, পারি না শুধু আমি। শানভি, হ্যাঁ, কে? পিছনে তাকিয়ে দেখি অবন্তী, উপরে নীলিমা দাঁড়িয়ে। চলো শপিংয়ে যাব। কিছুই কেনা হয়নি আমার। কিন্তু আমার এখানে অনেক কাজ। ওরা সামলে নেবে, তুমি চলো তো। বলি মেয়েটা হাত ধরে টান দিল। আমি উপরে তাকালাম, নীলিমা দেখছে আমাদের। আমি তাকাতেই রুমে ঢুকে গেল। যাক, তাতে আমার কি। মেয়েটা হাত ধরে আমাকে গাড়িতে নিয়ে গেল। অবন্তী, এইসব শপিং মেয়েদের কাজ। তুমি বরং নীলিমাকে নিয়ে যাও, ওর চয়েস অনেক ভালো। আমি এসব পারি না। ঠিক বলছো, ভাবিকে নিয়ে যাওয়া দরকার, কিন্তু তোমাকেই ছাড়বো না। দুজনকেই যেতে হবে। ধুর, বলেও ফাঁসলাম। এখন আবার ওকে নিয়ে আসবে, কেটে পড়তে হবে কোনো মতে। চুপচাপ বসো, তুমি না গেলে কিন্তু আমি শপিংই করবো না। এইটা আবার কেমন কথা? তুমি কি এভাবেই বিয়ে করবে নাকি? দরকার হলে করব, এখন চুপচাপ বসুন। 10 মিনিট পর নীলিমা আর অবন্তী একসাথে আসলো। নীলিমা পিছনে গিয়ে বসলো, আমি আর অবন্তীর সামনে। মেয়েটাকে কেমন একটু ফুলে গেছে, গাল দুটো ফুলে গেছে একটু, সে লাগছে। 10টা বেজে গেছে, এখনও তার শপিং হয় না। এইটা কিনবে, ওইটা কিনবে। তাদের সাজের জিনিসপত্রের নাম শুনতে শুনতে কান শেষ। দোকানদার আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। হাসির অর্থ যেন বুঝায় আজ ফেসে গেছো ভাই। গাড়িতে গিয়ে বসলাম। চোখ লেগে আসছিল, হঠাৎ ওরা চলে আসলো। যাক, তাও তো আসছে। আমি তো ভাবছিলাম একটু ঘুমিয়ে নিব। নীলিমাও কিনলো অনেক কিছুই, কিনলাম না কিছুই আমি গরিব মানুষ, টাকা পয়সা থাকে না। বাসার সামনে এসে নামলাম গাড়ি থেকে। আমি চলে আসছিলাম, হঠাৎ অবন্তী ডাকলো। শানভি, হুম। এইটা তোমার জন্য। কি এটা? পাঞ্জাবি আর জুতা। আমার লাগবে না। নিতে হবে। শোনো, সেই একটা আইডিয়া দিই তোমাকে। কি? এগুলো রেখে দিবা, আর বাসর রাতে তোমার স্বামীকে গিফট করবা, দেখবা কতটা খুশি হয়। তাকে দেব, ওইটা ভাবা লাগবে না। এটা তুমি নেবে। আমি নিতে পারবো না। না নিলে আমি ওসব রেখে এখান থেকে চলে যাব। পাগলামি করো কেন? তোমাকে বন্ধুর মতো ভেবেছি সবসময়, তুমি এমন করো কেন সবসময়? আচ্ছা দাও, নিলাম। মেয়েটা হুট করে জড়িয়ে ধরলো আমাকে। পাশে দাঁড়িয়ে নীলিমা দেখছে, দেখুক, তাতে তার কিছু যায় আসে না। এই ছাড়ো পাগলি মেয়ে, এভাবে জড়িয়ে ধরো, পরে বিয়েটা ভেঙে যাক। ভাঙলে ভাঙুক, তোমাকে বিয়ে করে নিব।
যদি নীলিমা আপুর আপত্তি না থাকে তো। আচ্ছা যাও ঘুমাও, অনেক ঘুরেছো আজ, আমারও অবস্থা খারাপ। আচ্ছা। নীলিমার দিকে তাকিয়ে দেখে সে রেগে আছে। বুঝলাম না এইখানে তার রাগার কি কারণ। ব্যস্ততায় কেটে গেল আরও একদিন। আজ গায়ে হলুদ অবন্তীর। আমি কখনো এদিকের বিয়ে দেখি নাই, বেশ মজাই হবে মনে হয়। সবাইকে কার্ড পাঠানো হয়ে গেছে। আঙ্কেল বলল আমার বন্ধুদেরকেও ইনভাইট করতে। নিহায়া আর অফিসের 2-1জনকে কার্ড পাঠালাম। এছাড়া বেশি কাউকে চিনি না আমি, তেমন কারোর সাথে মিশি না, চিনব কিভাবে। হলুদে কেউ আসবে না, আসবে শুধু নিহায়া। যাক ভালোই হলো, একজনের সঙ্গ তো পাওয়া যাবে অন্তত। সন্ধ্যাবেলা সবাই হাজির। হঠাৎ সামনে তাকিয়ে চমকে গেলাম। 2টা পরেই একসাথে শাড়ির কুচি ঠিক করতেছে, চুলগুলো সামনে চলতেছে, নিচের ঠোঁটটা হালকা চাপা, কেমন একটা লাগছে। নিহায়া আর নীলিমা দুজনেই হলুদ শাড়ি পরে এগোচ্ছে আমার দিকে। বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে গেলাম। কি আসবে আমার কাছে আর কাকেই বা কি বলবো। হঠাৎই নিহায়া এগিয়ে এলো। হাই সানভি, দেখো তো শাড়িটা কেমন লাগছে। অস্থির লাগতেছে, তবে একদিন বলেছি এভাবে পেট বের করে শাড়ি পরবা না। নিহায়া আজও মুচকি হেসে শাড়ি ঠিক করে নিল। তোমার শাসনগুলো ভালোই লাগে। হয়েছে, থামো, এবার পিছনে দেখো কে। কথাটা আস্তে করে বলে হাঁটতে লাগলাম। নিহায়া পিছু হাঁটতে হাঁটতে লাগলো। পিছনে দাঁড়িয়ে রইল নীলিমা। অন্যদিন হলে বলতাম কি ব্যাপার সিনিয়র বউ, আজ দেখি একটু বেশি মাদকতা কাজ করছে, কিন্তু আজ বলবো না। আমরা ছেলেরা তো আবার সুযোগ পেলে ছাড়ি না, আজ না হয় সুযোগটা ছেড়েই দেই। সামনে আগাতেই হইচই। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম বউকে হলুদ লাগাতে ব্যস্ত সবাই। আমিও গিয়ে লাগিয়ে দিয়ে আসলাম একটু। তারপর শুরু হলো হলুদের বর্ষণ। এ যেন এদেরই হলুদ আজ। সবাই সবাইকে হলুদ লাগাচ্ছে। আর যার যার মতো বন্ধুদের সাথে বার্থডে পার্টিতে যেমনটা হয় তেমনই রীতিমতো হলুদ দিয়ে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়েছে। বাপ রে বাপ, আগে জানলে আসতামই না। নিহায়া আমার গালে আলতো করে হলুদ মাখা হাতটা ছুঁয়ে দিল। প্রতি উত্তরে আমিও তার গালে হলুদ লাগিয়ে দিলাম। তারও পুরো শরীর হলুদ লেগে গেছে। হলুদের পর এবার পানির বর্ষণ। প্রচুর মজা হয় এদিকের বিয়েতে। আমাদের ওদিকে এমন হয় না। সবাইকে পেলাম, কিন্তু নীলিমাকে কোথাও দেখছি না। হঠাৎ নজর পড়ল মেয়েটা এক কোণে দাঁড়িয়ে আমাদের দেখছে। দেখুক, তাতে আমার কি। সানভি, হ্যাঁ বলো। তোমার রুমে চলো। কেন? আরে আসো, দরকার আছে। আচ্ছা চলো। মেয়েটা আবারও কোনো বদমতলব আছে নাকি? সাবধানে থাকতে হবে। নীলিমার সামনে দিয়ে নিহায়াকে নিয়ে রুমে আসলাম। এবার বলো কি দরকার। গোসল করব, বাথরুম কোন দিকে? এখানে গোসল করবা? বাসায় গিয়ে করলেই ভালো হতো। না, এখানেই করব, এই অবস্থায় যাওয়া যাবে না। আচ্ছা বাথরুম ওদিকে যাও। ঠিক আছে। মেয়েটা বাথরুমে ঢুকতেই নীলিমা আসলো রুমে। চোখে মুখে রাগের ছাপ। কি জানি সে কি ভেবেছে। এতদিন একসাথে থাকছি, কিছুটা হলেও ভালোবাসার সৃষ্টি হয়েছে। একটু হলেও তার মন কাঁদে অন্য মেয়েদের সাথে মিশলে, এটুকু বুঝতে পারছি। নইলে সে এখন রুমে আসতোই না। কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। সে গিয়ে বিছানায় বসলো। একটু পরপর রাগ দেখাচ্ছে। একবার ফোনটা আছাড় মেরে বিছানায় ফেললো, আবার কাকে জানি কল দিল, কিন্তু ধরছে না মনে হয়। আবারও সেই রাগে চাহনি। কিছুক্ষণ পর ভিতর থেকে শব্দ আসলো। সানভি, টাওয়ালটা দাও তো। আমি টাওয়ালেটা হাতে নিতেই নীলিমা কেড়ে নিল সেটা। আমি দিচ্ছি। আচ্ছা। সে টাওয়ালেটা দিয়ে আসতেই আবারও ডাকলো। শাড়ি হবে একটা? বলে ব্যাগ থেকে নীলিমার জন্য কেনা কালো শাড়িটা বের করে নীলিমার হাতে দিলাম। শাড়িটা হাতে নিয়ে নীলিমাকে যেন ভাবলো, তারপর নিহায়াকে দিল। 5 মিনিট পর নিহায়া বের হয়ে এলো। ভেজা চুলের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। হয়েছে? হলো তো। বসো এখানে, ওনার সাথে আড্ডা দাও, আমি আসতেছি একটু। নিচে গিয়ে 3 জনের জন্য খাবার আনলাম আর 2টা ড্রিঙ্কস। নীলিমা সে তো মেডিকেলের স্টুডেন্টস, তাই এসব খায় না। আমি আর নিহায়া তো প্রচুর খাই। 3 জনে একসাথে খেতে বসলাম। নীলিমাও স্বাভাবিক আচরণ করতে লাগলো, কিন্তু হঠাৎ চমকে দিল। আমার আধা খাওয়া ড্রিঙ্কসটা সে খেয়ে নিল। বুঝলাম না এমন কেন করলো। হয়তো গলায় আটকে গিয়েছিল। ফ্রিজ থেকে তার জন্য ঠান্ডা পানি আনলাম। তারপর বললাম, ও তোমাদের পরিচয় করানোই তো হয়নি। নিহায়া আমার একসাথে কাজ করি, আর সে আমার ভালো বন্ধু। আর উনি হলো নীলিমা। কথার মাঝে নীলিমা বলল, আমি নীলিমা, সানভির বউ। পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও। বুঝতেছি না আজ সব কিছু এরকম উল্টাপাল্টা কেন হচ্ছে। বিয়ের দিন সকাল থেকেই প্রচুর ব্যস্ততা আমার। সব কিছু ঠিকঠাক আছে কিনা সব আমাকেই দেখতে হচ্ছে। এদিক ওদিক ছোটাছুটিতে সময় কেটে যাচ্ছে। নীলিমাকে কয়েকবার দেখেছি বেলকনিতে দাঁড়িয়ে থাকতে। আমি লুকিয়ে দেখেছি, সরাসরি তাকাইনি।
দুপুরবেলা ছেলে পক্ষের লোকজন আসলো, সবাইকে খাওয়ানোর দায়িত্বটাও আমার কাঁধেই বলতে গেলে বিয়ের সবটা আমাকেই করতে হয়েছে। ছেলে পক্ষের খাওয়ানো শেষ করে এবার মেয়ে পক্ষের লোকজনদের খাওয়ানোর পালা। সব বিয়েতেই এমন হয়, আগে ছেলে পক্ষ খাবে, তারপর মেয়ে পক্ষ। প্রথম সারের কর্নারের টেবিলটাতে নীলিমা, নিহায়া আরও কিছু লোকজন বসেছে। নীলিমা আর নিহায়াকে দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে ইতিমধ্যেই। মেয়েরা কিভাবে এত তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যায় আমার জানা নেই। মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে তাদের দেখে মনে হচ্ছে না জানি কত দিনের ফ্রেন্ডশিপ তাদের। যাই হোক, আমার কাজ খাওয়ানো, আমি খাইয়ে যাই, ওদিকের কথা ভেবে কাজ নেই। ওদের টেবিলের দায়িত্বটা আমি নিলাম। নিহায়া ঢাকার মেয়ে, সবসময় কেমন একটা আধুনিক ভাব, আর নীলিমা সিম্পল। নীলিমাকে এই জন্যই বেশি ভালো লাগে আমার। দুজনকে খাবার দিলাম বেশি বেশি। আমার জানি নীলিমা বেশি খেতে পারবে না, গরুর মাংস তো আরও খেতে পারে না, তবুও বেশি করেই ঢেলে দিলাম। সে আমার দিকে রাগেই লুক নিয়ে তাকালো। আমি মুচকি হাসলাম। বহুত পেন দিয়েছো তুমি, এবার তোমাকেও একটু দেই, যদিও এটা তার তুলনায় একটা চিনির দানার সমান মাত্র। নিহায়া ডাকলো। সানভি, হ্যাঁ বলো। তুমিও বসে পড়ো, তুমিও তো না খেয়ে আছো। তোমরা খাও, আমি সবার খাওয়া শেষ হলে খাবো। এদিকে আসো। আমি নিহায়ার কাছে গেলাম। হা করো। তোমরা খাও, আমি খেয়ে নিব বললাম তো। যা করতে বলছে করো। কি আর করার, নিহায়া খাইয়ে দিল নীলিমার সামনেই। নীলিমা চুপচাপ রইল, কিছুই বলল না, তবে আমার দিকে বারবার তাকাচ্ছে। কিছুটা রাগ আর অস্পষ্ট চেপে রাখা ভালোবাসা দেখতে পাচ্ছি। যাই হোক, নিহায়া মেয়েটাকে ভালো লাগছে ইদানিং। মনে হচ্ছে বিয়েটা নিহায়াকে করলেই ভালো হতো। ভালোবাসতে না পারলেও সে কষ্ট দিত না। যাই হোক, এখন আর সম্ভব না। সিনিয়র মেয়েকে ভালোবাসার পেন যে কতটা, সেটা যে ভালো না বাসবে সে বুঝতে পারবে না। সন্ধে হতেই ঝাড়বাতি আর হরেক রকমের আলোয় আলোকিত হলো পুরো বাড়ি। অন্যরকম লাগছে বাড়িটা। ছেলেপক্ষের বাড়ি একটু দূরে, তাই আগে ভাগেই বিদায় দিতে হবে। এশার নামাজের পরপরই বিয়ের কার্য সম্পাদন করা হলো। অবন্তী মেয়েটা প্রচুর কান্না করেছে। আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমি তাকে বললাম বেশি কাঁদলে মেকআপ নষ্ট হয়ে যাবে, তখন পেত্নির মতো লাগবে, তাই কান্না করা যাবে না। মেয়েটা ফিক করে হেসে উঠল। যাক, তবুও হাসি মুখে বিদায় দিতে পারলাম। অল্প কয়দিনেই বাড়িওয়ালা চাচা আর অবন্তী বেশ কাছের মানুষ হয়ে গিয়েছিল। আর আমি এমন একটা মেয়েকে ভালোবাসি যার কাছে আজ কয়েক বছর ধরে থেকেও কাছের কেউ হতে পারলাম না। এসব ভেবে আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। কেউ যদি বুঝতে না চায় তবে তাকে জোর করে বোঝানো সম্ভব না। লাল নীল আলোয় আলোকিত পুরো বাড়ি, আর বাড়ির মানুষগুলো শুধু আমি সাদা কালো। আমার আর কোনো রং নেই। ভিতরটায় মরিচা ধরেছে, বাইরে চকচকে। এ যেন অদ্ভুত এক রোগ, দূরেও থাকা যায় না, কাছেও যেতে দেয় না। নিহায়া আজ থাকবে আমাদের সাথেই, কাল সকালে চলে যাবে। নীলিমার সাথে থাকুক, মেয়েটাও একা একা থাকে, ভালোই লাগবে তার। রাত হয়েছে, সব নিশ্চুপ। আমি একা ছাদে দাঁড়িয়ে সিগারেট টানতেছি। রাতের আকাশের মধ্যে অন্যরকম এক সৌন্দর্য আছে, যেটা সবসময় মানুষ বুঝতে পারে না। যখন কেউ খুব কষ্টে বা খুব ভালো থাকে তখন বুঝতে পারে। আমিও বুঝতে পারছি। আমি মাঝে মাঝে ভাবি, নীলিমা চাঁদ, আমি সূর্য। চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নেই, দূর থেকে সূর্য চাঁদকে আলোকিত করে কোনো স্বার্থ ছাড়াই, তেমনি আমিও ভালোবেসে যাব প্রিয় দূর থেকে। কাছে না হয় নাইবা গেলাম। একটা শেষ করে আরেকটা সিগারেটে আগুন জ্বালাতেই খেয়াল করলাম পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এত রাতে কে আসবে ভেবে পিছনে তাকাতেই দেখলাম নীলিমা দাঁড়িয়ে। অন্যদিন হলে সিগারেটটা ফেলে দিতাম, আজ ফেললাম না। তার দিকে খুব একটা আগ্রহ দেখালাম না, যদিও মন কথা বলতে চাইছে। আমি আবারও সিগারেট টানতে ব্যস্ত হয়ে গেলাম। কয়েক মিনিট নীরবতা ভেঙে নীলিমাই প্রশ্ন করলো, রাতে খেয়েছো? না। কেন? ইচ্ছে নাই। নিহিকাকে পাঠিয়ে দিব কেন? তোমাকে খাইয়ে দেওয়ার জন্য। আমার খাওয়ার ইচ্ছে নেই, আর অনেক রাত হয়েছে, আপনি রুমে যান। দুদিন আগেই সুস্থ হয়েছেন, আবার অসুস্থ হয়ে যাবেন নইলে। সিগারেট ফেলো। কেন? আমি বলছি তাই। সরি, সম্ভব না। বেশি কথা বলবি না, সিগারেট ফেল। শুনেন আপু, আমি আপনার খেলনা না যে যখন ইচ্ছে খেলবেন আবার ছুঁড়ে ফেলে দিবেন। আজ 11 মাস চলে আপনার সাথে এক ঘরে আছি, কখনো কোনো কথা অমান্য করিনি, আপনার কখনো প্রতিবাদও করিনি। আজ কিছু কথা বলবো, মন দিয়ে শুনেন। আপনাকে ভালোবাসতাম প্রচুর। আপনি সিনিয়র, আমি জুনিয়র, তবুও আগলে রাখছি সবসময়। ফ্যামিলি ছেড়ে, বন্ধুবান্ধব, নিজের শহর সব ছেড়ে আপনার এক কথায় চলে আসছি, কিন্তু না, ভালোবাসা পাইনি। সেই আপনি অন্য কারোরই। আপনার বয়ফ্রেন্ড আসতেছে 12 তারিখ, তৈরি থাকুন। আমি আর বিরক্তি করতে থাকবো না।
সে আসলেই আমি চলে যাব বলেই নিচে চলে আসলাম। আমি হলাম মুদ্রার মতো, যতদিন ভালো ছিলাম ততদিন সবার কাছে ভালো ছিলাম, এখন ছেড়ে গেছে তাই কারোর কাছেই মূল্য নেই। ছাদ থেকে নেমে এসে আর ঘরে ঢুকতে যাব, দেখি নিহায়া ঘরে বসে আছে। এখন ওর সামনে গেলে বকবক শুরু করে দিবে, এর চেয়ে ভালো মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছে, সেটাই করি। রিমা এতদিন আমাকে অনেক পেন দিয়েছে, আজ না হয় তার কিছুটা তাকে ফিরিয়ে দিই। আর প্ল্যান অনুযায়ী এই কাজটা ফলাফলের মাধ্যমে এটাও জানা যাবে নীলিমা আমাকে ভালোবাসে নাকি শুধুমাত্র প্রয়োজন, যেই ভাবা সেই কাজ। ছাদ থেকে নেমে আর ঘরে না গিয়ে সোজা অফিস চলে গেলাম, সাথে মোবাইলটাও বন্ধ করে রাখছি যাতে কল করতে না পারে। এবার বুঝবে ঠেলা আমাকে কষ্ট দেওয়া। সকালবেলা 8টার দিকে ঘরে আসলাম, ঘরে এসে দেখি ঘরের মধ্যে মানুষের এক গাদা ভিড়। বিয়েবাড়ির সব মানুষ কি আমার ঘরে ঘুমিয়েছিল নাকি? হঠাৎ নিহায়ার আওয়াজ শুনতে পেলাম। এই সানভি এসে গেছে, নীলিমা জলদি আয়। অনেক গতিতে হঠাৎ কিছু একটা এসে আমার বুকে আছড়ে পড়ল। ব্যাস আর কি, আমি টাল সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়লাম। নিচে পড়ে দেখি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে নীলিমা। মনে হয় বুদ্ধি কাজে এসেছে, কিন্তু চারিদিকে সব মানুষ আমাদের দেখছে, এক সিনেমার অবস্থা। আমি তো পুরো লজ্জায় কিছুই বলতে পারছি না। আমাদের এমন অবস্থা দেখে চাচা সবাইকে বাইরে নিয়ে গেল। নীলিমা তো কোনো দিকে খবরই নেই, কখন থেকে আমাকে জড়িয়ে ধরেই আছে। তুই সারা রাত কোথায় ছিলে জানো? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পুরো পাগল হয়ে গেছি। তোমার মোবাইল অফ কেন? তোমাকে কতবার কল দিছি তুমি জানো? বলো তুমি কোথায় ছিলা? এদিকে নীলিমার অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে, গতকাল সারা রাত কেঁদেছে। নীলিমার চোখের কালো কাজলগুলো তার সারা মুখে লেপটে গেছে, মনে হচ্ছে একটা ছোট বাচ্চা, কিন্তু আমার সিনিয়র। না, আমার এমনটা করা ঠিক হয়নি, সরি বলতে হবে। না, আগে ওর কাছ থেকে জানতে হবে ওর মনে আমার জায়গাটা কোথায়, কেন গতকাল আমি অফিসে গিয়েছিলাম। তো আমাকে একবার বলে যেতে পারতে। আর তোমার ফোন বন্ধ কেন? কেন তোমাকে বলে যেতে হবে কেন? আর ফোনটি ইচ্ছে করে বন্ধ করে রেখেছিলাম যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। এবার দেখি কি বলে, তারপরে ঠাস। মানে আমি অনেক তোর আর ফোন অফ করে রাখছিলি যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। আমি তোকে ডিস্টার্ব করি? এই মারলেন কেন? আপনি আমার কে হন যে আপনি আমাকে মারলেন? মেরেছি, ভালো করেছি, আরও মারবো তোকে। একদিকে মোবাইল আমার কাছে, আর ওই মোবাইল আমার টাকা দিয়ে কেনা। আমার মোবাইল আমাকে দিয়ে দে, তোকে আর ডিস্টার্ব করবো না। হায়, এ আমি কি করলাম? মনে হয় একটু বেশি হয়ে গেল না? কিছু একটা করতে হবে। মেয়েটা মনে মনে অনেক কষ্ট পেয়েছে, তবুও তো কিছুই বলছে না। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। এদিকে মোবাইলটাও নিয়ে নিয়েছে। যাই, একটা মোবাইল কিনে নিয়ে আসি। মার্কেটে গিয়ে একটা পোকো ফোন কিনে নিলাম, আমার বেশ ভালো লেগেছে এই ফোনটা। মোবাইল নিয়ে ফেরার পথে দেখলাম অর্কিডস ফুলের চারা বিক্রি করছে, আর অর্কস হচ্ছে নীলিমার ফেভারিট ফুল। আর বাসায় আমি এই ফুলের অনেক চারা দেখেছি, এখান থেকে একটা ওকে দিলে আমি শিওর ওর রাগ কমে যাবে। ঘরে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। ঘরে ঢুকতেই দেখলাম নীলিমা সোফায় বসে টিভি দেখছে। ফুলের চারাটা এমন করে নিলাম যাতে ওর চোখে পড়ে। এই ধর তোর ফোন, সকাল থেকে বেজে চলেছে, কেউ তোকে সেই সকাল থেকে কল করেই যাচ্ছে। কে কল করেছে দেখেননি? না, আমি তোর ফোন কেন ধরবো? ওই তোর হাতে ওইটা কি দেখি? ও মা, এইটা তো অর্কিডস ফুলের চারা। এটা তুমি আমার জন্য আনছো? তুমি জানতে অর্কিডস আমার প্রিয় ফুল? মানে এটা আমার ভালো লেগেছে তাই এনেছি, এটা আমি আপনার জন্য আনি নাই। মিথ্যা বলবে না, তুমি এটা জানতে আমার ফেভারিট ফুল তুমি তাই এনেছো? না, আমি জানি না। আবারও মিথ্যা? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। নীলিমা আমাকে টেনে সোফায় শুয়ে দিল আর সুরি দিতে লাগলো, আর চুলগুলো এসে পড়েছে বারবার আমার মুখের সামনে। ওর চুলের ঘ্রাণ আমাকে মাতাল করে দিচ্ছে, চুলের বাতাস আমাকে ওর দিকে টানছে। আমি শুধু এক নজরে ওর দিকে তাকিয়ে রইলাম। ওই এমন করে তাকিয়ে আছো আমার দিকে কেন? না কিছু না। জুনিয়রটা মনে হয় ভয় পেয়েছে। এটা ভয় না রে পাগলি, তোকে ভালোবাসার প্রতিচ্ছবি, মনে মনেই বললাম। তুমি জানো না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। সব কিছু কি নিজ থেকে বলতে হবে? তুমি বুঝে নিতে পারো না? না, আমি কিছুই বুঝি না। কেমনে বুঝবো? আপনি তো আমার সিনিয়র আর আমি তো জুনিয়র, বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আপনারই। আচ্ছা, তাহলে আজকে আমি তোমাকে সব কিছু কিঞ্চিত কিঞ্চিত বুঝিয়ে দেব।